RLRC নামের এক উন্নতমানের হাসপাতালের ওটির সামনে বসে আছে চৌধুরী নিবাসের প্রত্যেকটা সদস্য। চোখ ভর্তি জল নিয়ে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে ওটির দরজার দিকে। সাম্য, সৃজনের অপারেশন এখনো চলমান। গাড়ির কাজ ঢুকে গেছে বাচ্চা দুটোর মাথায় ও বুকে। গুরুতর আঘাত পাওয়ার সাথে সাথেই জ্ঞান হারিয়েছিল তারা। পথচারী মানুষটি সিমিনকে ভুল তথ্য জানিয়েছিল সিরাত তেমন আঘাত পায়নি। অথচ হাসপাতালে এসে দেখা গেছে সবচেয়ে সে বেশি আঘাতপ্রাপ্ত। অসহায় মা হয়ে যখনই বুঝেছে গাড়িটা তাদের দিকে ধেয়ে আসছে তখনই সে বাচ্চা দুটোকে বুকে আগলে নিয়েছে। ফলস্বরূপ তার পিঠে লেগেছে সম্পূর্ণ আঘাত। ডাক্তারদের ধারণামতে মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে ওনার। পরীক্ষা করা হয়েছে, রিপোর্ট পেলে জানা যাবে মোট কয়টা হাড় ভেঙেছে। এদিকে সাম্য আর সৃজন যমজ। জন্মগত ত্রুটি থাকায় কম বয়সে বেশি পাওয়ারের চশমা পরে তারা। এখন আবার এত বড় অ্যাক্সিডেন্ট। মাথায় নাকি আঘাত পেয়েছে। তিনজনেরই ক্রিটিক্যাল অবস্থা। তাদের চিন্তায় সকলে অস্থির। পথচারীরা প্রথমে যে হাসপাতালে ভর্তি করেছিল সেখান থেকে ইমিডিয়েট এখানে আনা হয়েছে। এই হসপিটালে সবসময় বিদেশি ডাক্তারদের আনাগোনা থাকে। চিকিৎসার মানও অনেক উন্নত। তাছাড়া এই হাসপাতালে শুদ্ধসহ তার সব ফ্রেন্ডদের শেয়ার আছে। কাজের সূত্রে চেনাজানা পরিচিত ডাক্তারও আছে। তাদের মধ্যে অর্থোপেডিক সার্জন, নিউরো সার্জন, স্পাইন স্পেশালিস্টদের জরুরি মিটিং বসেছে। উনারা সবাই এক একজন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ইতালির নামকরা ডাক্তার। রিপোর্টে সিরাতের অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন। আর সাম্য আর সৃজনের মাথায় জন্য নিউরোলজিস্ট জুম এবং নিউরোসার্জন ইমালিনিয়ার তত্ত্বাবধানে সাম্য আর সৃজন সম্পূর্ণ সুস্থ না হওয়া অবধি উনারাই বেস্ট চিকিৎসা করে যাবেন। তিনজন গুরুতর আহত হওয়ায় তিনজনেরই ইমিডিয়েট রক্ত প্রয়োজন। হাসপাতাল কর্তৃপক্ষ চেষ্টা করে যাচ্ছেন সবদিক সামাল দেওয়ার, কিন্তু সাম্যের শরীরে অন্যের রক্ত শ্যুট করছে না। এক ব্যাগের খানিকটা রক্ত তার শরীরে প্রবেশ করা মাত্রই তার শরীরে দেখা দিচ্ছে লাল লাল গুটি। ডাক্তাররা ব্যাপারটা খেয়াল করামাত্রই রক্ত দেওয়াও বন্ধ করে দিয়েছে। একথা জানামাত্রই শুদ্ধ রুবাবকে কল করে জানিয়েছে সে আর সায়ন সেখানেই থাকুক, হাসপাতালে যেন উপস্থিত হয়। তার কল পেয়ে ঝড়ের গতিতে উপস্থিত হয়েছে দুই ভাই। রোজা অবস্থাতেই শুয়ে পড়েছে ছোট ভাইদের রক্ত দেওয়ার জন্য। সাম্যকে রক্ত দিল সায়ন। সৌভাগ্যবশত এবার আর কিছু হলো না সাম্যের। সৃজনের রক্ত মিলে শীতলের সাথে। বাড়িতে এই জনের রক্ত আবারও পজিটিভ। কিন্তু শীতলের বয়স কম, ওজন কম। এর আগে কাউকে রক্ত দেয়নি সে। তাছাড়া বাচ্চা মেয়েটা রোজা আছে, তাই শীতলের রক্ত নিতে কেউ রাজি না। শীতল বারবার অনুরোধ করেও কাউকে রাজি করাতে পারল না। তখন সে শুদ্ধর সামনে দাঁড়িয়ে ফোপাতে ফোপাতে বলল, আমার ছোট ভাইরা কষ্ট পাচ্ছে, তাদের রক্ত প্রয়োজন। আমার দেহে অনেক রক্ত থাকার পরেও যদি ভাইদের দিতে না পারি তাহলে নিজেকে মাফ করতে পারবো না শুদ্ধ ভাই। প্লিজ আমাকে রক্ত দিতে দেন। শুদ্ধ নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন থেকে সমানে কেঁদেই যাচ্ছে। শীতলের কথা শুনে বড়রা এগিয়ে এলেন। সাওয়ান চৌধুরী চোখ মুছে শীতলের দুই হাতে চুমু এঁকে ভেজা কণ্ঠে বললেন, সোনা মা আমার, তুমি নিজেও তো বাচ্চা। রক্ত দিলে তুমিও অসুস্থ হয়ে যেতে পারো। রক্ত ম্যানেজ হয়ে যাবে মা। আমার কিছু হবে না চাচ্চু। তোমার বোঝার চেষ্টা করো, সত্যি বলছি, আমার কিচ্ছু হবে না। আমাকে রক্ত দিতে দাও। আমি রক্ত দেব। শীতল নিজের কথায় অটল। সে রক্ত দেবে। এ সময় মেয়ের জেদ দেখে শিমিন দুম করে একটা কিল বসিয়ে দিলেন শীতলের পিঠে। শীতল ঠোঁট উল্টে কেঁদে কেঁদে বলল, নিবা না তো আমার রক্ত? সত্যি নিবা না? তাহলে আমিও বলছি, এখন আমার রক্ত না নিলে আমি এক্ষুনিই বাসায় যাব। তারপর ধারালো ছুরি দিয়ে হাত কেটে রক্ত ঝরাব। যে রক্ত আমার ভাইয়ের গুরুতর অবস্থাতে কাজে লাগে না সেই রক্ত শরীরেই রাখব না। এ কথা শুনে অনেকে তাকে বোঝালেও কাজ হলো না। জেদি একরোখা শীতলের জেদের কাছে সবাইকে হার মানতেই হলো। সে ছোট ভাইকে রক্ত দিবেই দিবে। তার এমন পাগলামিতে শুদ্ধ আর বারণ করল না। নার্সকে ইশারা করে শীতলকে ভেতরে নিয়ে যেতে বলল। একটু পরে এক মেয়েকেও সেখানে পাঠালো। মেয়েটি নার্সকে যেতে বলে শীতলের সাথে টুকটাক কথা বলতে বলতে রক্ত নেওয়ার প্রসেস শুরু করল। গল্পে গল্পে বোকা শীতলটা খেয়াল করেনি শুদ্ধর ইশারায় হাফ ব্যাগেরও কম রক্ত নেওয়া হয়েছে। এবং সেটা যেন শীতলের চোখে না পড়ে তাই অন্য ব্যাগ ভর্তি রক্ত রেখে দেওয়া হয়েছে। ব্যাগ ভর্তি রক্ত দেখে শীতল ভেবেছে ওর রক্ত। তাই রক্ত দেওয়া শেষে তার মুখে হাসি ফুটেছে। কিন্তু উঠতে গিয়ে মাথা ঘুরে উঠে চোখ অন্ধকার দেখছে। দুর্বলতায় পড়তে গেলে শক্ত এক জোড়া হাতের মালিক তাকে আগলে ধরেছে।
শীতলের মাথা ঠেকেছে এক মানবের প্রশস্ত বুকে। শীতলের চোখ বন্ধ করে আঁকড়ে ধরেছে সেই মানুষটাকে। নাকে বিঁধছে পরিচিত ক্রিড অ্যাভেন্টাস নামের আইকনিক ও বিলাসবহুল পারফিউমের সুঘ্রাণ, যেটা ফ্রুটি উডি স্মোকি এবং খুবই ব্যালেন্সড। তাদের বাড়িতে শুদ্ধই ভাই এটাই ব্যবহার করে। সেই হিসেবে নেত্রজোড়া না খুলেই আত্মবিশ্বাসের সাথে বলে দিতে পারবে এটাই তার শুদ্ধ ভাই। পড়তে নিলে শুদ্ধ এখন নিশ্চয়ই তাকে ঝাড়ি মারবে। সে কথা ভেবে সেভাবে বুকে মাথা ঠেকিয়ে বিড়বিড় করে বলল, একদম ঠিক আছি শুদ্ধ ভাই। সামান্য এই একটু মাথা ঘুরছে এই যা। এ কথা শুনে শুদ্ধ বেশ কিছুক্ষণ সেভাবে দাঁড়িয়ে রইল। তারপর পাশের একটা কেবিন দেখিয়ে সিমিনকে বলল শীতলকে শুইয়ে দিয়ে আসতে। কিছুক্ষণ রেস্ট নিক সেখানে। শুদ্ধর কথা শুনে সিমিনও তাই করলেন। এদিকে শুদ্ধর কল পেয়ে ছুটে এসেছে হাসান, কামরান, অর্ক। কিছুদিন ধরে বিশেষ কাউকে নজরজারিতে রাখতে গা ঢাকা দিয়েছিল ওদেরকে। কাজের কাজ হয়ে গেছে এবং পাকাপোক্ত খবর এনেছে আজকের এই ঘটনাটা পরিকল্পনা মাফিক। এসব ঘটিয়েছে মাফিয়া কিং ইয়াসির শেখ। তবে কারো কাছে সেটা প্রকাশ করল না, নিজেদের মাঝে গোপন রাখল। তারা ম্যাজিকের মতো ব্যাগ রক্তের ব্যবস্থাও করে ফেলল। তাদের এক একজনের উপস্থিতিতে ব্যস্ত হয়ে পড়ল ডাক্তাররা, নার্সরা, চৌধুরীরা। এতদিন ভেবেছিল সাধারণ বেশে চলা ছেলেগুলো হয়তো খুব সাধারণ, কিন্তু আজ বুঝল তারা এক এক জন্য বড় মাপের মানুষ। তারা যা সেটা কাউকে বুঝতে দেয় না। 2 ঘন্টা পেরিয়ে গেলে ওটির লাল বাতি নিভে গেল। রক্তমাখা ডাক্তারি পোশাকে বেরিয়ে এলেন কয়েকজন ডাক্তার। বিপদ এখনো না কাটলেও জানালেন গা মাথা থেকে কাজ বের করা হয়েছে। আশা করা যাচ্ছে যা হবে ভালোই হবে। তবে অবজারভেশনে থাকবে তারা। সিরাতের অবস্থা পূর্বের মতোই আশঙ্কাজনক। ডাক্তারদের রিকোয়েস্ট করে বাড়ির সবাই। দরজার বাইরে দাঁড়িয়ে এক নজর সাম্য, সৃজনকে দেখলেন। জানবাচ্চা দুটোর সারা শরীরে ব্যান্ডেজ নিয়ে নিথর হয়ে শুয়ে আছে। চোখজোড়া বন্ধ। কখন খুলে সেই চোখ? পূর্বে মতো চেঁচিয়ে ডাকবে সবাইকে? গলা ফাটিয়ে কানমাথা ঝাড়াপালা করে দেবে? টাকা নেওয়ার আবদার নিয়ে ঝুলে পড়বে শুদ্ধ সায়নের গলা ধরে? খাবার নিয়ে শীতলের সাথে ঝগড়া করবে কখন? আজ প্রথম রোজা, প্রথম ইফতার। হরেক রকমের ইফতার নিয়ে শেষে মারামারি করবে না ভাই বোনরা? আলুর চপ, কে কার ডিমের চপ কেড়ে খেতে পারে এই নিয়ে দুষ্টু বুদ্ধি আটবে না? কবে হবে এসব? কখন হবে? এসব ভাবতে ভাবতে সবাই কাঁদতে কাঁদতে মন থেকে দোয়া করলেন। রোজাদারের দোয়া মহান আল্লাহ ফেলবেন না নিশ্চয়ই। ঘড়িতে তখন বিকাল 4:30। শীতল চুপ করে চোখ বন্ধ করে শুয়ে আছে কেবিনের বেডে। এখনো মাথা ঘুরছে তার। খুব ফুরবল লাগছে। রক্ত দেওয়ার আগে বুঝে নি এত খারাপ লাগবে। রোজা থাকায় কিছু খেতেও পারছে না। ঘুমও আসছে না। সিমিনের থেকে শুনেছে সাম্য সৃজন নাকি ভালো আছে। ডাক্তার বলছে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে। এ কথা শুনে সে মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছে প্রতিটি ক্ষণে। কিন্তু চিন্তা হচ্ছে মেজো মার জন্য। বাড়িতে মায়েদের মধ্যে সবচেয়ে বেশি ফ্রেন্ডলি সিরাত। তারা বোনরা পার্সোনাল সব কথাগুলো আগে মেজো মাকেই জানায়। সমাধানও পায় জলদি জলদি। মেজো ঠিক হয়ে যাবে তো? এসব ভাবতে ভাবতে তার চোখের কোণ গড়িয়ে জল গড়িয়ে গেল। আঘাত পেয়ে কতই না কষ্ট পেয়েছে মেজমা। চোখের উপর হাত রেখে নীরবে কাঁদতে কাঁদতে কারো উপস্থিতি টের পেল। কান্নার শব্দ যেন সেই ব্যক্তি বুঝতে না পারে, তাই নিজেকে সামাল। কিন্তু লাভ হলো না। চোখ মুছতে না মুছতেই চোখ ভিজে উঠল। কেবিনের দরজা ভিজিয়ে রুবাব ভেতরে এলো। বসল বোনের শিয়েরে। এক হাত শীতলের মাথায় রাখলে শীতল চোখ খুলল। জোরপূর্বক হাসার বৃথা চেষ্টা করল। তাকে চোখ মুখ দেখে রুবাব দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটা কারো কষ্ট দেখতে পারে না। পর কিংবা আপন কাউকে কষ্ট পেতে দেখলে সেও কষ্ট পায়। এর নরম হলে কিভাবে হবে? এই পুতুলটাকে শুদ্ধ সামলাবে কিভাবে? কিভাবে দুনিয়াদারি বোঝাবে? মনে মনে এসব ভেবে সে শীতলের মাথায় হাত বুলিয়ে দিল। তারপর বোনের মন ভালো করতে ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, শুদ্ধ পাঠালো তোর খোঁজখবর নিতে। শুদ্ধ ভাই কোথায়? কোথায় যেন গেল। যাওয়ার আগে বলে গেল তোর খেয়াল রাখতে। এ কথা শুনে শীতলের মুখ মলিন হয়ে গেল। ভেজা চোখের কোণে জমল অশ্রুকণা। সেদিনের পর থেকে শুদ্ধ তার সাথে কথা বলে না। সে বলতে গেলেও না। এই তো কিছুক্ষণ আগে রক্ত দিতে চাইলে সবাই বারণ করল। কত বকল। কিন্তু শুদ্ধ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনল। তার দিকে তাকালোও না, কিছু বললও না। অন্য সময় হলে ধমকে উঠত, নতুবা চেলাকাঠের বাড়ি বরাদ্দ রাখত। সামান্য একটা ভুল করেছেই না হয় তাই বলে কথা বলায় বন্ধ করে দিতে হবে? সে জানে না তাকে না জ্বালালে, তার সাথে ঝগড়া না করলে তার দিন ভালো যায় না। একদম শান্তিও পায় না। তবুও এত পাষাণ হতে হবে? কেন হতে হবে? একটু নরম হলে কি হয়?
তার বেলায় এত কঠিন পানিশমেন্ট কেন? এসব ভেবে সে কান্না সামলাতে পারল না। ঠোঁট উল্টে শব্দ করে কেঁদে দিয়ে বলল, সেদিনের পর থেকে শুদ্ধ ভাই আমার সাথে কথা বলে না। উনার রুমেও ঢুকতে দেয় না। আমাকে একবারে পর করে দিয়েছে। শীতলকে এভাবে কাঁদতে দেখে রুবাব ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। হাসিও পেল খুব। তবে এখন হাসলে চলবে না, তাই স্বাভাবিক কণ্ঠে বলল, আরে ধুর, কাঁদছিস কেন বোকা মেয়ে? শুদ্ধ খেয়াল রাখতে তো আর কমতি রাখছে না। জানিস কতবার দেখে গেছে তোকে? যাওয়ার আগে বারবার তোর দিকে খেয়াল রাখার কথা বলে গেছে। যে খেয়ালে পরপর অনুভব হয় সেই খেয়াল লাগবে না আমার। তুমি শুদ্ধ ভাইকে বলো আবার আগের মতো হয়ে যেতে। সেটা আর হবে না রে পাগলি। কেন হবে না? ঘুমন্ত সিংহকে খুঁচিয়েছিস তুই, অথচ তার হিংস্র থাবা হজম করবি না? শুদ্ধ ভাই ঘুমন্ত সিংহ? কিসব বলছো ভাইয়া? কিছুই তো বুঝছি না। রুবাব হাসল। এই পাগলিটাকে কি করে বোঝাবে তার শুদ্ধ ভাই শাসনের আড়ালে পৃথিবী সমান ভালোবাসা লুকিয়ে রেখেছে। সে ছোট সরলমনা বিধায় ছেলেটা তার নিজের সুপ্ত অনুভূতিটুকু সন্তপর্ণে লুকিয়ে রেখেছে। এক বুক ভালোবাসা বুকে রেখে কখনো বুঝতে দেয় না এই চঞ্চলার প্রতি ভীষণভাবে ফুটবল সে। ফুটবল না হয়ে ও কি আর থাকা যায়? কথায় কথায় এত মারে, বকে, তবু এই মেয়েটা তার কাছেই যায়। তার আবদার শুদ্ধর কাছে। কারণে অকারণে রাগ অভিমান দেখানোর মানুষটাও ওই শুদ্ধই। শুদ্ধকে ভয় পায় না তাও না, ভয় পায় আবার তর্ক করে। এত মার খায় তবুও ঘুরে ফিরে তারই জিনিসপত্র ঘাটাঘাটি করে। কারণ তার শুদ্ধ ভাই তাকে প্রশ্রয় দেয়। শাসনের আড়ালেই থাকে প্রশ্রয়। এই অবুঝ মেয়েটাও বুঝে না সেসব। কবে বুঝবে আর? তবে একটা কথা না বললেই নয়। এই পাগলিটার মধ্যে এমন কিছু আছে যা যার জন্য শুদ্ধর মতো সংযমী এক ছেলেও মন হারিয়েছে। শীতল নিজের অজান্তে তার মনে প্রাণে প্রেমপুষ্প ফুটিয়েছে। তবে সে সত্যিই সন্দিহান এই ছেলে আদৌ কখনো নিজের মুখে ভালোবাসার কথা প্রকাশ করবে কিনা। শীতলের সৌভাগ্য হবে কি না শুদ্ধ মুখে ম্যাজিক্যাল শব্দ শোনার। মনে মনে এসব ভেবে রুবাবকে হাসতে দেখে শীতল মুখ ঘুরিয়ে নিল। সে কষ্ট পাচ্ছে অথচ রুবাব ভাই হাসছে। সব ভাইগুলো কেমন যেন হয়ে যাচ্ছে। কেউ তাকে ভালোবাসে না, সব কষ্ট দেয়। শীতলকে মুখ ঘুরাতে দেখে রুবাব বোনের মুখটা ওর দিকে ঘুরিয়ে নিয়ে বলল, নির্দিষ্ট একটা সময় সবার জীবনে প্রেম আসে। সেই প্রেম ধরা দেয় বসন্তরূপে। রঙিন কিছু স্বপ্ন লুটোপুটি খায় নিদারুণ প্রেমানুভূতিতে। তবে এই বসন্তের কারণে বারণে রয়েছে ভিন্নতা। মিশে রয়েছে মুগ্ধতা ও দগ্ধতা। এই বসন্ত ফাগুনের আগুনের ন্যায়। সেই আগুন নিজেকে যেমন পোড়ায় সেই সাথে অন্যকেও পোড়ায়। রুবাবের কথার আগা মাথা কিছুই বুঝল না শীতল। শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। রুবাবও বুঝল শীতল কিছুই বুঝেনি, তাই কথা বাড়াল না, বুদ্ধি খাটিয়ে অন্য প্রসঙ্গ তুলল। সেই মুহূর্তে দরজা খুলে হন্তদন্ত হয়ে শখ ছুটে এলো। কেঁদে ফেলল মুখে হাত চেপে। এসবের কিছু জানতে না সে। ফোন বন্ধ রেখে ল্যাবে কাজ করছিল। পরীক্ষাও ছিল। বিকেলে বাড়িতে ফিরে স্বর্ণের থেকে সব শুনে তাৎক্ষণিকই ছুটে এসেছে। স্বর্ণও আসছিল হঠাৎ মাঝপথে কি কাজ পড়েছে বিধায় বাড়ির দিকে ফিরে গেছে। শখ শীতলের মাথায় হাত বুলাতে বুলাতে দুবোন নীরবে কাঁদল। তখন রুবাব ওদের ধমকে থামালো। দুজনকে চোখ মুখে পানি দিয়ে আসতে বলে উঠে দাঁড়ালো। ইফতারের সময় হয়ে এসেছে, বাড়ির সবাই রোজা আছে। এত এত টেনশনে ভুলে গিয়েছিল। তাই ইফতারের ব্যবস্থা করতে দ্রুত পায়। কেবিনের বাইরে যেতে হাসপাতাল ম্যানেজার এসে জানালো, সবার জন্য ইফতারের আয়োজন করা হয়েছে। ইফতার গ্রহণ করলে খুব খুশি হবে। সবাই এটাও বুঝল শুদ্ধর কারণে স্পেশালভাবে সেবা পাচ্ছেন উনারা। এদিকে শুদ্ধ, সায়ন, অর্ক, হাসান, কামরান কেউ নেই। আপাতত বাড়ির কয়েকজনই আছে হাসপাতালে। সেই মুহূর্তে শুদ্ধও জানালো হাসপাতালে ইফতার সেরে নিতে এবং ইফতারের পর শীতলকে বাড়ি পাঠিয়ে দিতে। অবলা গরুর গায়ে নাম্বার বসাতে চামড়া পুড়িয়ে দেওয়া হয়, যাতে সেই নাম্বার কোনোভাবেই না ওঠে। তেমনি তোমার শরীরে আমি আমার নাম সেভাবেই খোদাই করব শীতল রানী, যেন আমার নামটা তোমার শরীরে জ্বলজ্বল করে। সেই নামের উপর আমি চুমু খাব। চুমুতে চুমুতে ভিজিয়ে দেবে তোমার নরম কা। শিহরিত হবে তোমার সর্বাঙ্গ। আহা, সেদিনের অপেক্ষায়। কথা বলে ইয়াসির ল্যাপটপের দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল। ল্যাপটপে জ্বলজ্বল করছে শীতলের হাস্যোজ্জ্বল ছবি। মেয়েটাকে দেখলেই খুব করে ছুতে ইচ্ছে করে। এত আদুরে কেন মেয়েটা? পবিত্র একটা ভাব রয়েছে সর্বাঙ্গে। আচ্ছা, মোমের মতো ফর্সা ত্বকে তার কঠোর স্পর্শ সহ্য করতে পারবে শীতলরানী? নাকি অসহ্য হয়ে আজ ভাইদের রক্ত দেখে যেভাবে কেঁদেছে সেভাবে কাঁদবে? কাঁদলে কাঁদুক না, কিছু কিছু ক্ষেত্রে কাঁদা ভালো।
একা একা বিড়বিড় করে সে রেড ওয়াইনের বোতল থেকে ঢকঢক করে ওয়াইন গিলল। বাম পা থেকে ঝরো করে রক্ত ঝরছে। এই আর নতুন কি? এসবে অভ্যস্ত সে। তবে আশ্চর্যের ব্যাপার, তাকে স্যুট করেছে একটি মেয়ে। মুখ ছিল কালো কাপড়ে বাঁধা। অদ্ভুত সুন্দর দুটো চোখ। হাতের নিশানা অবাক করার মতো। কে সে? সে কেন তার উপর হামলা করল? তাকে তো কখনো দেখেনি, চেনেও না। তবে এক পলক দেখে মনে হয়েছে সে যেন এক আন্ডারস্কোর অগ্নিকন্যা। তখন পালাতে গিয়ে গাছের কাটার আঁচড় লেগেছে বুকে, গালে, গলায়। মেয়েটার পরে ঘণ্টা খানিকের ব্যবধানে আরও দুবার আক্রমণ হওয়ায় বুঝতে বাকি নেই স্বয়ং শুদ্ধ এসেছিল এখানে। তবে ভীষণ মজাও পেল শুদ্ধ সব জেনে যাওয়ায়। প্রথমে আদরের বোন কিডন্যাপ, এরপর ছোট ভাইদের গুরুতর অ্যাক্সিডেন্ট। আহারে, এখন সে যে খ্যাপা ষাঁড়ের রূপ ধরবে এ কথা ভালো করে জানে। আচ্ছা, ছানা দুটোকে একেবারে মেরে দিলে কেমন হয়? মারলে শুদ্ধ, সায়ন কতটা তরপাবে? ধুর, ওদের কথা ভাবলে নেশা জমবে না। সেসব কথা আপাতত বাদ বলে চোখ বন্ধ করে হেলান দিয়ে বসলেও পুনরায় তার মাথায় ঘুরপাক খেতে লাগলো সাহসী মেয়েটির কথা। মেয়েটাকে? আচ্ছা, চৌধুরী বাড়িতে এমন কোনো মেয়ে আছে নাকি যার নিশানা এত নিখুঁত, এত চমৎকার? এ কথা ভেবে সে উঠে বসল। ঠোঁটে চিমটি কাটতে কাটতে ভাবতে লাগতো ঘণ্টা চারেক আগের ঘটে যাওয়া ঘটনা। রাত তখন 2:30। অমাবস্যার রাত বিধায় ঘুটঘুটে অন্ধকার চারিপাশ। এমন সময় চন্দ্রবিন্দু নিকেতন নামে ভাঙ্গা বাড়ির নামনে দাঁড়িয়ে আছে এক মানবী। বয়স আন্দাজ করা না গেলেও ধারণা মতে উচ্চতা 5 পরনে ব্ল্যাক জিন্সের সঙ্গে লেডিস লেদার জ্যাকেট, মাথায় হেলমেট। সে গত 2 সপ্তাহ যাবৎ ঝাউবনের আড়ালে দাঁড়িয়ে বাড়ির দিকে তীক্ষ্ণ নজর রাখে। কেন রাখে? সে কে? এসব জানে না ইয়াসির। তবে অন্ধকার রুমে বসে গতকাল থেকে মেয়েটাকে দেখে মিটিমিটি হাসছে। লুকোচুরি খেলা পছন্দ করে না। আজ যাবে নাকি নারীটির মুখদর্শন করতে? গেলে মুখই দেখবে এ কথা দিতে পারছে না যদিও। কারণ সে নারীলোভী। নারীদেহ নেশার মতো টানে তাকে। রেড ওয়াইন আর নারীতে বিশ্রীভাবে আসক্ত সে। কি আর করার, পুরনো অভ্যাস তো। ছাড়ার ইচ্ছে নেই যদিও। মনে মনে এসব ভাবতে ভাবতে সে ভাঙ্গা বাড়ির পেছনের দরজা দিয়ে বের হল। নিঃশব্দে চলাফেরা করাই পারদর্শী সে। কিন্তু গিয়ে দূরে থেকে খেয়াল করল মেয়েটি সেখানে নেই। পালিয়ে গেল নাকি? আশেপাশেও কেউ নেই। কাউকে না দেখে ইয়াসির শীষ বাজাল। মুহূর্তের তার মতো করে আরেকটা শীষ বাজল। অবাক হল ইয়াসির। ওই মেয়েটা নাকি শীষ বাজাতেও পারে? বাহ, দারুণ তো। তা আর কি পারে সে? তবে শত্রুকে দুর্বলভাবে নেওয়ার বোকা সে নয়। তার প্যান্টের পকেট থেকে পিস্তল বের করে হাতে নিতেই একটা গুলি চলে গেল তার কানের পাশ দিয়ে। নিশানা দেখে হাসল সে। এর সাথে খেলাটা খুব জমবে মনে হচ্ছে। তবে খুকির বুকে পাটা আছে বলতেই হয়। ইস, তাকে একনজর দেখার মনটা আকুপাকু করছে। এ কথা ভেবে পা বাড়াতেই জঙ্গলের শুকনো গাছে দাউদাউ করে আগুন জ্বলে উঠল। আগুনের আলোয় দেখা গেল কালো কাপড়ে মুখ বাঁধা এক নারীর মুখ। উফ, উফ, দারুণ দুটি চোখ। চোখেও যেন অগ্নিবর্ষণ হচ্ছে। ইয়াসির তাকে আপাদমস্তক দেখে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে একটি বাক্যই উচ্চারণ করল, অগ্নিকন্যা। তবে এই শব্দ উচ্চারণ করার আগেই মেয়েটি শুট করে বসল তার বুক বরাবর। শুদ্ধ সায়নকে বাড়িতে পাঠিয়ে পুনরায় এসেছে হাসপাতালে। যা লাগবে হাসপাতাল থেকে ব্যবস্থা করা হবে। সারাদিন রোজা থেকে দৌড়াদৌড়ি করে প্রায় সবাই ক্লান্ত। তাছাড়া মেডিসিনের প্রভাবে পেশেন্টরা ঘুমাচ্ছে। এখানে আপাতত সবাই না থাকলেও চলবে। রুবাবকে বলেছিল বাকিরা যেন বাড়িতে পাঠিয়ে দেয়। বাকি রাত সে থাকবে হাসপাতালে। রুবাবও ওর কথা মতো তাই করেছে। এবং শুদ্ধকে কলে জানিয়েছেও তা। কিন্তু শুদ্ধ এসে দেখে রুবাবের কাঁধে মাথা রেখে শীতল ঘুমাচ্ছে। ওকে দেখে রুবাব ইশারা করল কথা না বলতে। কারণ কেবলই ঘুমিয়েছে মেয়েটা। শুদ্ধর বিরক্ত মুখে তাকিয়ে বিড়বিড় করতে করতে চলে গেল নার্সদের সাথে কথা বলতে। আর কোনো সমস্যা হয়েছে কি না জানা দরকার। না, তেমন কোনো সমস্যা হয়নি দেখে ফিরে এলো আইসিইউ এর সামনে। তারপর ধীর কণ্ঠে রুবাবকে বলল, তুইও বাড়ি চলে যা। কিন্তু শীতল, ওটা তো ঘুমালে মরা গরু। এভাবে কেউ ঘুমায়? ঘাড় ব্যথা করবে না? দাঁড়া, ওকে কেবিনে শুইয়ে দিয়ে আসি। আমার একটা কথা যদি শোনে বেয়াদবটা। মাঝে মাঝে ইচ্ছে করে থাপড়ে দাঁত ফেলে দিতে। থাক, বকিস না। না বকব না কোলে তুলে নাচব। এ কথা বলতে বলতে শুদ্ধ রুবাবের কাঁধ থেকে শীতলের মাথা নিজের বুকের কাছে নিল। এরপর ধীরে সুস্থে শীতলকে কোলে তুলে হাঁটা ধরল কেবিনের দিকে। রুবাব ঠোঁট কামড়ে মৃদু হাসল। ভালোও নাকি বাসে না, আবার যত্নেরও কমতি রাখে না।
শীতলকে ঠিকঠাকভাবে শুইয়ে দিয়ে এসে রুবাবকেও চলে যেতে বলল। এদিকে সেহরির সময় হয়ে আসছে। রুবাব ওদেরকে সাবধানে থাকতে বলে রওনা হলো বাড়ির পথে। শুদ্ধ কেবিনে ফিরে পাশের ফাঁকা বেডে শরীর এলিয়ে দিল। কি ভেবে যেন ঘাড় কাত করে তাকালো ঘুমন্ত শীতলের দিকে। এই বোকা রানীটা জানে তার জন্য কত কি ঘটেছে। এমনকি সে এত রাতে কোথায় থেকে ফিরল, কার সাথে দেখা করতে গিয়েছিল, কিছু জানে না। হয়তো জানবেও না, কারণ বর্তমানে তার ত্রিসীমানায় আছে কঠোর নজরদারি, সতর্কতা। না রেখে উপায় ছিল না, কারণ ঘোর বিপদ যে দোরগোড়ায়। এসব ভেবে সে নিঃশব্দে উঠে বসল। রক্ত নেওয়ার সময় যেখানে সূচ ফুটানো হয়েছিল সেখানে লাল হয়ে আছে। মেয়েটার শরীর এত নাজুক, আলতো স্পর্শেও লাল হয়ে যায়। সে হাত থেকে নজর সরিয়ে তাকালো ওই আদুরে মুখটা দিকে। এই আদুরে পুতুলটাকে ভালোবাসার কারণ জানে না, তবে ছোট থেকে কেন জানি মনে হতো এই জীবন্ত পুতুলটা শুধু তারই রুমে শোভা বাড়াবে, তারই হবে, হতেই হবে। কারণ পুতুলের জন্য তার বুকটা হবে নিরাপদ আবাসস্থল। কথা ভেবে সে উঠে দাঁড়ালো। বোতল থেকে পানি খেয়ে পুনরায় শুতেই সায়নের থেকে মেসেজ এলো, শিজ ওকে। মেসেজ দেখে স্বস্তির শ্বাস ছাড়লেও বুকের দাবানল যেন তখনও জ্যান্ত। এবং এটাও অবগত এই দাবানল এত সহজে থামার নয়। মনে মনে এসব ভেবে ঘুম আসবে না জেনেও চোখ জোড়া বন্ধ করে নিল। কারণ তার পাশের বেডে থাকা ঘুমকুমারীর চোখের পাতা পিটপিট করছে। এতক্ষণ সে অভিনয় করছিল বুঝতে বাকি রইল না। দিনকে দিন এত ফন্দিবাজ হচ্ছে মেয়েটা। তবে এই মুহূর্তে পাজিটার বাচলতার হাতে থেকে বাঁচতে তাকেও এখন ঘুমানোর অভিনয় করতে হবে। সত্যি সত্যিই শুদ্ধ চোখের পাতা বন্ধ করতেই শীতল চোখ খুলে তাকালো। কিছুক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়ে তাকিয়ে দেখল ঘুমন্ত শুদ্ধকে। বালিশ ছাড়াই ঘুমাচ্ছে মানুষটা। সে উঠতে গেলে হতচ্ছাড়া বেড শব্দ করতেই চোখ বড় বড় হয়ে গেল। যখন দেখল শুদ্ধর ঘুম ভাঙ্গেনি তখন হাঁপ ছেড়ে বাঁচল যেন। অতঃপর সে বেড থেকে নেমে কেবিনের বাইরে গেল। তাকে যেতে দেখে শুদ্ধ ভ্রু কুঁচকে মাথা উঁচিয়ে তাকালো। পাক্কা 1 মিনিটের মধ্যে কেবিনে না এলে চড়িয়ে ভেতরে আনবে বলে ভেবেও নিল। মিনিট না 40 সেকেন্ডের মাথায় ফিরে এলো শীতল। সাম্য, সৃজন ও সিরাতকে দেখতে গিয়েছিল। সব ঠিকঠাক দেখে কেবিনে এসে নীরবে পায়চারি করল। নখ কামড়াতে কামড়াতে শুদ্ধর দিকে একবার উকিঝুঁকিও মারল। সে ঘুমাচ্ছে ভেবে এক বুক সাহস নিয়ে এগিয়ে এলো। তারপর ধীরে ধীরে শুদ্ধর মাথা ধরে বালিশে রাখল। শুদ্ধর কাঁচা ঘুম না ভাঙ্গিয়ে কাজটা করতে পেরে মিষ্টি করে হাসল। তারপর কিছুক্ষণ শুদ্ধর মুখপানে তাকিয়ে বিড়বিড় করল, এই যে বিশুদ্ধ পুরুষ আমাকে ভালোবাসতে শেখাবেন, দক্ষিণা হিসেবে আমার আমিটাকে দিয়ে দেব। কথা বলে একটু থামল। তারপর মুখ বাঁকিয়ে শুদ্ধর টিকালো নাকের উপর আলতো করে টোকা মেরে পুনরায় বলল, এই নাকের ডগায় এত রাগ কেন শুনি? এখন এক ঘুষিতে নাক ফাটিয়ে দেই? একটা ভুল করেছি না হয় তাই বলে কথা বলা বন্ধ করে দিতে হবে? একটা সুযোগ তো দিন, আর কষ্ট দেব না তো। ওই ভুলটাই না হয় ফুল করে ভালোবাসা সমতে আপনার কাছে অপন। শীতল আপনমনে বিড়বিড় করে কথাগুলো বলে দ্রুত সরে এলো। কখন উঠে যায় বলা যায় না। কি দরকার এত রিস্ক নেওয়ার? তারপর সে উঠে এসে তার বেডে শুয়ে চোখজোড়া বন্ধ করে নিল। অথচ শীতল টেরও পেল না পাজি পুরুষটা সব শুনেছে। সব শুনে মনে মনে হেসে কুটি কুটি হচ্ছে। এবং এই শান্তরূপী পুরুষটা ঘণ্টা 3 আগে কি কানটাই না ঘটিয়ে এসেছে সে। ঘণ্টা 3 আগের ঘটনা, গত পর্বের শেষাংশ থেকে এর সূচনা। কালো কাপড়ে মুখ বাঁধা এক নারীর মুখ। উফ, উফ, দারুণ দুটি চোখ। চোখেও যেন অগ্নিবর্ষণ হচ্ছে। ইয়াসির তাকে আপাদমস্তক দেখে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে একটি বাক্যই উচ্চারণ করল, অগ্নিকন্যা। তবে এই শব্দ উচ্চারণ করার আগেই মেয়েটি শুট করে বসল তার বুক বরাবর। যদিও টার্গেট বুঝে দ্রুততার সাথে বসে পড়েছিল মাটিতে। এরপরপরই উঠে দাঁড়িয়ে মেয়েটা আর পায়নি। এদিক ওদিকে খুঁজতে গিয়ে শুনতে পায় কারো ফিসফিসানি শব্দ। সেই শব্দ অনুসরণ করে একটু এগোতেই হাতের ঘড়িটা রেড অ্যালার্ট দিতে থাকলো অনবরত, অর্থাৎ এখানে সেভ নয় সে। সেটা দেখেও হাসল। ছোট থেকে বড় হয়েছে রিস্ক নিতে নিতে। জীবন নিয়ে বাজি ধরতে তার ভালোই লাগে। মোদ্দা কথা, মাফিয়া কিং তো এমনি এমনি হয়নি। সামান্য একটা রেড অ্যালার্টে যদি পিছনে যায় তাহলে কি ভালো দেখায়? না, মোটেও না। তাছাড়া কাপুরুষরা পালায়। কথা ভেবে সে ক্রুদ্ধ হেসে পেছনে সরতেই কারো উপস্থিতি টের পেল। চট করে পেছনে ঘুরে পিস্তল তাক করতেই দূর হতে জ্বলন্ত অগ্নিশিখায় ধীরে ধীরে স্পষ্ট হল সোয়াইব শুদ্ধর শক্তপোক্ত শারীরিক তার থেকে 5 হাত দূরত্বে দারুণ এক ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে ছেলেটি। তীক্ষ্ণ চাহনিতে তাকিয়ে আছে তারই দিকে। ছেলে হয়েও সে বলতে বাধ্য এই সায়েন্টিস্টের অ্যাটিটিউডের হাই লেভেলই তার পার্সোনালিটির পরিচয় দেয়।
বডি ফিটনেস দেখতে যেমন তেমনই ধারালো তার ধূর্ততা। নয়তো এত তাড়াতাড়ি তাদের মুখোমুখি হওয়ার কথা না। শুদ্ধ আজ সরাসরি দেখল মাফিয়া কিং এর সুদর্শন রূপ। ইয়াসিরের নীলাভ চোখ আর ফেস বলে দিচ্ছে দেশি বিদেশি মিলিয়েই তার মুখাবয়। অদ্ভুত রকমের সুন্দর দুটি চোখ, ডান চোখের পাশটায় কাটা দাগ, নিখুঁত শারীরিক গঠন এবং গায়ের রং ফর্সা। বয়সটা সম্ভবত ৩৫ থেকে ৩৮-এর কাছাকাছি। এই হচ্ছে মাফিয়া কিং ইয়াসিন খান। এতদিন ছবি কিংবা ভিডিওতে দেখার পর শুদ্ধকে সামনাসামনি দেখে ফিচেল হাসল ইয়াসির। শুদ্ধকে এখানে দেখে কিছুটা অবাকই হয়েছে, তবে বিস্মভাবটা চট করে লুকিয়েও ফেলল। শত্রুকে দুর্বলতা দেখাতে নেই। জন মুখোমুখি দাঁড়িয়েছে, হাইট প্রায় সমানে সমান, মুখে রা শব্দ নেই কারো, তবে চার চোখে ভয়াল শিকারী চাহনি। সেই চাহনিতে যেন ধ্বংস অনিবার্য। তাদের দেখে মনে হচ্ছে একজন ভয়ানক হার্পিয়া তো আরেকজন আকুইলা ক্রিসাইটোস। জনই শক্তিশালী শিকারী। শুদ্ধ ইয়াসিরের দিকে তাকিয়ে একটা কাঠের গুঁড়ির উপর পাতুলে রাজকীয় ভঙ্গিমায় বসল। বসার ভঙ্গিমাও ছিল চমৎকার। তার দৃষ্টি নিবন্ধ এখনও ইয়াসিরের দিকে। তাকে বসতে দেখে ইয়াসিরও বুঝে নিল কিছু বলতে চায় শুদ্ধ। কি বলে শোনা দরকার, তাই সেও এক পায়ের উপর পাতুলে বসল মরা গাছের গুঁড়ির উপর। তারপর হাতে থাকা পিস্তল দিয়ে ঘাড়ের কাছটায় চুলকাতে চুলকাতে বলল, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না আমি, কাজের কথায় আসা যাক। FGSL নামে যেই ফর্মুলা তৈরি করেছি সেটা আমার চাই। ফর্মুলার কথা শুনে শুদ্ধ অদ্ভুত কায়দায় এক ভ্রু বাঁকিয়ে বলল, তারপর? ওটা আমার লাগবে। এইটুকুই যে নয় সেটা বুঝতে এখনো বাকি আছে নাকি চৌধুরী? যখন আমার মুখেই শুনতে চাচ্ছিস তখন বলছি শোন, তোর বাড়ির সবচেয়ে আদরে ফুলটা আমার চাই। চাই মানে চাইই চাই। ফুল দে, পাক্কা প্রমিস। দেশ ছেড়ে চলে যাব আর জ্বালাব না তোদের। খুব যত্নে রাখবো ভাই, দিয়ে দে। ফুলে যেমন সৌরভ আছে তেমনি কাটাও আছে, সেটা জানিস? সেই কাটাকে তুই বুঝি ধরে নে তাই। কথা শুনে ইয়াসির হো হো হেসে উঠল। কিন্তু হাসতে হাসতে কোথায় থেকে একটা গুলি এসে বিঁধল তার বাম পায়ে। গুলি ক্যাত করে গেথে গেছে মাংসে। গুলি এলো কোথা থেকে? কে করল? ইয়াসির উত্তেজিত হল না, সেভাবেই বসে রইল। শুদ্ধ ফিচেল হাসল। তারপর কণ্ঠে অবাধ কঠোরতা ঠেলে জোর গলায় বলল, ওটা আমার সঞ্জীবনী ফুল। আমার। ওই অমৃত ফুল যেমন প্রাণ দেয় তেমনি প্রাণ নেয় ও। এবং সেই ফুল রক্ষা করে বিষধর সাপ। সেসব কালকেউটে সাপের বিষ হজম করতে পারবি না তুই। বরং মেপেগুনেও শেষ করতে পারবি না ঠিক কতটা সাপ ছড়িয়ে ছিটিয়ে আছে শুধু ওই একটা ফুলের পেছনে। তোকে আমি বারবার ওয়ার্নিং দেব না। ধরে নিয়ে এটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট চান্স। এর চেয়ে বেটার হয় বিদেশি মাল বিদেশে ফিরে যা। দেশটা কি তোর বাপের কেনা? না, তোর বাপের কেনা, তবুও থাকতে পারবি না। শুদ্ধর কথা শুনে ইয়াসির বিজ্ঞের মতো মাথা নাড়াল। তারপর আজাইরা প্যাচাল বাদ দিয়ে বলল, কোথায় যেন শুনেছিলাম অন্যের জিনিস কেড়ে নেওয়ার মজা অমৃত সমান। অভিজ্ঞতা আছে নাকি? না, ওসব ছোটলোকি কারবার। ছোট লোকদের মাঝে এসব দেখা যায়। আর আমরা হলাম চৌধুরী, আমাদের সঙ্গে সেসব যায় না। তবে তোর সঙ্গে কিন্তু খো যায়। একক উদ্ধৃতি চিহ্ন শুরুর ফার্স্ট ব্র্যাকেট ডট। একের পর এক অপমানজনিত কথা শুনে ইয়াসিরের মুখ থমথমে হল। ইচ্ছে করল এখনই একটা বুলেট শুদ্ধর বুকে গেঁথে নিত। কিন্তু তাতে খেলা শেষ যাবে। এত সহজে জিতে গেলে খেলার মজা আসে না। তাই সে গা ঝাড়া দিয়ে আশেপাশে তাকাতে তাকাতে বলল, বাংলার আকাশে বাতাসে প্রেম প্রেম গন্ধে ছড়াছড়ি। প্রেমের নেশালু সুগন্ধে আমার লোভী মনটাও যে এবার শীতল হতে চাইছে। শীতলের শীতলতা সর্বাঙ্গে মাখতে ইচ্ছে করছে। লোভে পাপ আর পাপে কাফন ছাড়াই ৩.৫ হাত মাটির কবর। চ্যালেঞ্জ করছিস? চ্যালেঞ্জ গ্রহণ করতেও তো যোগ্যতা লাগে। এই যোগ্যতা আছে নাকি তোর? সোয়াইব মুখ সামলে বসো। হাত ফসকে গেলে শেষ নিঃশ্বাস এখানেই ছাড়তেই হবে। সরি, বিন্দুমাত্র ভয় পেলাম না, এবার অন্য কিছু ট্রাই কর দেখি। শুদ্ধর কণ্ঠে ব্যঙ্গাতুর সুর স্পষ্ট। শীতলের কিডন্যাপিংয়ের পর থেকেই শুদ্ধর কাজ ছিল পাতাল ফুঁড়ে হলেও ইয়াসিরকে খুঁজে বের করা। সে তাইই করেছে। মাঝের দিনগুলোতে স্থির হতে পারেনি। শান্তিতে একদম ঘুমাতে পারেনি। বারবার মনে হয়েছে চৌধুরী বাড়ির মেয়ের দিকে হাত বাড়িয়েছে কেউ। এত বড় কলিজা, এত দুঃসাহস। সেই ব্যক্তিকে তার মুখোমুখি চায়। পাওয়ার পর কি করবে ওটা পরের হিসাব, তবে চায়। সে কথায় নয় বরং কাজে বিশ্বাসী। গোপনে সারা ওর মুদ্রাদোষও বটে। ঠিক এই স্বভাবের কারণে গোপনে ইয়াসিরকে খুঁজে বের করে ফেলেছে সে। স্কাইড্রাইভিং ছিল ছুতো মাত্র। সেখানে মূলত গিয়েছিল ইয়াসিরের খোঁজ পেতে।
পার্সোনাল জেট ভাড়া করেছিল ইয়াসিরের জোট ফল করতে। আর এসব করতে গিয়ে বেরিয়ে এসেছে রাশিয়ান সায়েন্টিস্ট মিখাইল ইগোরের নাম। ইগনের সাথে শুদ্ধর সম্পর্ক বরাবরই তিক্ত। কারণ ইগোর প্রচণ্ড অহংকারী ও সুবিধাবাদী। তাছাড়া সে মুসলিমদের দেখতে পারে না। এবং ষাটোর্ধ্ব বয়সী ইগোর নিজেকে সর্বদা সর্বোত্তম ভাবে। অন্যের শ্রম, মেধা তার কাছে হে। এবং বলা বাহুল্য, ইগোর হায়ার করেছে এই মাফিয়া কিং ইয়াসিরকে খানকে। কেন করেছে? কারণ শুদ্ধ মাস 6 আগে ইগোরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। কোটি টাকার অফার দেওয়ার পরও তার তৈরি করা একটা ফর্মুলা ইগোরকে দেয়নি। এটাও মূলত তার রাগ। ধূর্ত লোকটি নিজেকে আড়ালে রেখে বাংলাদেশেও এসেছিল। হাত মিলিয়েছিল সায়নের চরম শত্রু আবু সিদ্দিকের কাছে। আর সিদ্দিকের মাধ্যমেই ইয়াসিরকে টোপ হিসেবে ব্যবহার করেছে। কিন্তু সিদ্দিক আর ইগোর হয়তো জানে না ইয়াসিরও আরেক চিজ। তাদের থেকে লক্ষ কোটি টাকা হাতাতে জনকে নিয়ে আরেকটা করা দান সাজিয়েছে। যে দানে ইয়াসির হয়তো ভেবেছে একাই বাজিমাত করবে। কিন্তু ও হয়তো ভুলে গেছে বাপেরও বাপ থাকে। কিছুক্ষণ চুপ থেকে ইয়াসির উঠে দাঁড়ালো। পা থেকে এখনো রক্ত ঝরছে দেখে রুমাল বের করল। তারপর পা বাঁধতে বাঁধতে হাসতে হাসতে বলল, ইয়াসিরের নজর পড়েছে অথচ সে জিনিস পাইনি এমনটা কখনো হয়নি। তবে তোর ফুল কবে তুলব জানি না, তবে ওয়াদা করছি তুলবই। এ কথা বলতে না বলতেই ক্ষিপ্ত গতিতে একটা ঘুষি এসে পড়ল তার নাক বরাবর। শুদ্ধ থামল না। পরপর দুটো দানবীয় ঘুষি মারতেই ইয়াসিরও পাল্টা আক্রমণ করতে উদ্যত হল। সেই মুহূর্তে সেখানে উপস্থিত হল সায়ন। ছোট ভাইকে মারতে দেখে চেঁচিয়ে উঠল, এই হারামজাদা, ছাড় আমার ভাইকে, ছাড়। আমার ভাইয়ের গায়ে একটা টোকা পড়লে তোর নতুন করে করে খাতনা করাবো শালা। ইয়াসির শুনল তবে থামল না। সেও একটা ঘুষি মেরে দিয়ে বলল, সরি ব্রো, দুম করে মেরে দিয়েছি, আর একটু আগে বলবেন না? আর আপনার ভাইটা যা দুষ্টু এ কথা কথাও শোনে না। তাছাড়া আমাদের ফুল ভাগাভাগি হচ্ছে, আপনি এর মধ্যে আসবেন না। হ্যাঁ রে শুদ্ধ মাসির ছেলে, মামাতো ভাই কয় কি এসব? এই চ্যাংরা, এই চিনোস আমারে? এক্কেবারে খাইয়ালামু। আমি ছেলে হয়ে ছেলে খেতে পারি না, রুচিতে বাধে। এ কথা শুনে শুদ্ধ ও সায়ন দুই ভাই একে অপরের দিকে তাকালো। সায়ন এগিয়ে গিয়ে ইয়াসিরের শার্টের কলার ঠিকঠাক করে বলল, ওভার স্মার্ট সেজো না ব্রো। খাওয়া খাওয়ির ব্যাপারে আমি কিন্তু কম যাই না। যাও এবার রাস্তা মাপো, নয়তো এমন দোচন দেব মুখ কুচকে আউচ করারও সময় পাবে না। এ কথা বলতে না বলতে সেখানে কালো পোশাধারী অনেকগুলো ছেলে এসে হাজির হলো। এসে দাঁড়ালো ইয়াসিরের দিকে। বুঝতে বাকি রইল না তারা ইয়াসিরের লোক। তবে তাদের দেখে শুদ্ধ ও সায়ন ভয় পাওয়া তো দূর, কপালও কুচকাল না। ছেলেগুলো শুদ্ধ ও সায়নের দিকে এগোতেই পরপর একই সাথে 5টা অদৃশ্য গুলি এসে বিঁধল ফাঁকা মাটিতে। ভয়ে পিছিয়ে গেল তারা। বুঝল কেউ আড়ালে আছে। তবে ইয়াসির ইশারায় ছেলেদের পিছিয়ে যাওয়ার আদেশ দিয়ে বলল, শ্বশুরবাড়ির লোকদের অসম্মান করতে নেই। বউ গোস্তা করে। পিস্তল নামা। শীতলকে বউ বলায় রাগে শুদ্ধর মাথা চিরচির করে উঠল। সে চিবিয়ে চিবিয়ে বলল, সময় ভিক্ষা দিলাম, কলিজার হেফায়ত কর। নয়তো তোর কলিজাখানা ইঞ্চি ইঞ্চি করে কাটার দায়িত্ব নেব এবার। আই শোয়ার, জাস্ট ইঞ্চি ইঞ্চি। এরপরই সেখানে গোলাগুলি শুরু হয়। কে মরল আর কে বাঁচল দেখার সময় নেই তাদের। ইয়াসিরকে আহত করে ফিরে আসে দুই ভাই। এরপর 12তলা বিল্ডিংয়ের ছাদে বসে কিছু ব্যাপারে আলোচনা করে। কথার মাঝখানে সায়ন হঠাৎ থেমে যায়। তারপর থেমে থেমে বলে, আমার মনে হয় শীতলের হাতে পিস্তল তুলে দেওয়ার সময় এসে গেছে। সায়নের কথা শুনে ছাদের রেলিংয়ের উপর 2 পা ঝুলিয়ে বসল শুদ্ধ। এখান থেকে পরলেই কেল্লা ফতে। অমাবস্যার রাত হলেও বাতাস বইছে। বাতাসে উঠছে মাথায় চুল। ভাইয়ের দেখাদেখি বসল সায়নও। জনের হাতে বিয়ারের বোতল। মুখ থমথমে। কিছুক্ষণ নীরব থেকে শুদ্ধ জবাব দিল, তোমার বোন বড্ড নাজুক। পিস্তলের ভার শোয়া দূর, পিস্তল দেখলেই জ্ঞান হারাবে। ইয়াসির শালা যেভাবে পেছনে লেগেছে, ওর এবার পাকাপোক্ত সেফটি প্রয়োজন। আমরা যতই ওর নজর রাখি, নিজের সেফটি নিজের কাছে। দেখছিস না, এত কড়াকড়ি নজরদারির পরেও পুনরায় আক্রমণ করে বসল বাস্টার্ডটা। ভাবতে পারছিস অ্যাসিডের ছিটেফোঁটা শীতলের মুখে পড়লে কি হতো? কি আর হতো? ওই ব্লাডি বিচটার শরীরে 313 রকমের জীবাণু পুশ করে বসে বসে মজা দেখতাম। ভাইয়ের কথা শুনে সায়ন নীরবে মাথা দুলিয়ে মুচকি হাসল। আজকে হাসপাতালে রুবাব না থাকলে সাম্য, সৃজন, সিরাতের সাথে শীতলকেও হাসপাতালে অ্যাডমিট করতে হতো। কারণ হাসপাতালেও ছদ্মবেশে কেউ একজন এসে শীতলের মুখে এসিড ছুড়তে চেয়েছিল। যে ব্যক্তি ছুড়তে চেয়েছিল সে ধরাও খেয়েছে। আজম এতক্ষণ বোধহয় যত্নআত্নি করছে। তার হিসাব আগামীকাল করা হবে।
সায়ন আপাতত হাসি সামলে গম্ভীর কণ্ঠে বলল, কেউ নাকি আমার বোনকে ভালোবাসে না, বাসবেও না, তবে এত দরদ আসে কোথা থেকে? বাসি না তো। আর বাসলেই বাকি? তোমার বোন ভালোবাসা বুঝে? ভালোবাসা পিষে গুলে খাওয়ালেও বুঝবে না কিছু। পাগলিটা তোকে চোখে হারায় কিন্তু নিজের অনুভূতি বুঝতে পারে না। কথা বল ওর সাথে। আর ভাব কি করবি? কিসের কথা বলছো? সেফটির ব্যাপারে? হুম। পৃথিবী এত সুন্দর কেন জানো? কারণ পৃথিবীতে অতি চালাকের সাথে সাথে বোকাদেরও বসবাস। বোকারা আছে বলেই ভালোবাসার অস্তিত্ব এখনো টিকে আছে। খেয়াল করে দেখবে চালাকরা কিছু ভালোবাসার মাঝেও ফায়দা খোঁজে। আর বোকারা কষ্ট পাবে জেনেও নিঃস্বার্থভাবে ভালোবেসে। কিন্তু পরিস্থিতি? স্বর্ণ ইন্টেলিজেন্ট। আবেগী হয়ে কোনো সিদ্ধান্ত নেবে না সেটা আমিও জানি আর তুমিও জানো। মূলত এই কারণে ওর হাতে পিস্তল তুলে দিয়ে তুমি নিশ্চিন্তে থাকতে পারো। কিন্তু শীতল বোকা, আবেগী, মাথামোটা। ধীরে সুস্থে হাজারবার ভেবে ভুল সিদ্ধান্ত নেওয়া ওর বদভ্যাস। মাঝে মাঝে ওর দুষ্টুবুদ্ধিতে ওই ধরা খায় দেখো না? তাকে যদি পিস্তল দিয়ে সেটা লুকিয়ে রাখতে বলো দেখবে কোথায় রাখবে সেটা ভাবতে ভাবতে অসুস্থ হয়ে পড়বে। তাই ওকে নিয়ে এসব চিন্তা করা যাবে না। ও যেমন আছে তেমনই থাকুক। বরং এসব জানলে ভয় পাবে। সেই ভয়ই কেড়ে নেবে তার ডানা ঝাপটে মুক্তমনে উড়ে উড়ে, ঘুরে ঘুরে বেড়ানোর সুখ। এর চেয়ে সে তার মতোই থাকুক। আমি আছি তো। ভরসা রাখো আমার উপর। কথা দিচ্ছি আমি জীবিত থাকতে তোমার বোনের উপর ফুলের টোকাও পড়তে দেব না। শুদ্ধর কথাগুলো সায়নও গভীরভাবে ভাবল। শুদ্ধ কথাগুলো ভুল বলেনি। অতঃপর দুই ভাই আরও কিছু ব্যাপারে আলোচনা করল। আধা ঘন্টা পর সেখানে আর কয়েকজন হাজির হল। তাদের নিয়ে একটা মিটিং হল। টানা ১.৫ ঘন্টা সেই মিটিং শেষ করে সায়ন গেল বাড়ির দিকে আর শুদ্ধ হাসপাতালে। সময় যেন বহমান স্রোত। সে আপনমনে বইতে থাকে নিজস্ব গতিতে। আমাদের জীবনে সুখ কিংবা দুঃখ কোনোটাই স্থির নয়। সুখের পরেই যেমন দুঃখের আগমন, তেমনি দুঃখের পরপরই সুখ এসে ভুলিয়ে দেয় কিছু কষ্ট, কিছু ব্যথা। এদিকে দেখতে দেখতে কেটে গেছে প্রায় দুটো সপ্তাহ। সাম্য, সৃজন, সিরাত আজ সকালে হাসপাতাল থেকে বাড়ি এসেছে। চিকিৎসা এখানে চলমান তাদের। আরও সপ্তাহ খানিক ওদের হাসপাতালে থাকার কথা থাকলেও বাচ্চা দুটো বাড়ি আসার জন্য কেঁদে কেটে হয়রান। ঘুরে ফিরে একই কথা, হাসপাতালে ভালো লাগে না। শুদ্ধ, সায়ন, রুবাব, শখ, স্বর্ণ, শীতল যে যেমন ভাবে পারে তাদের সময় দেয়। হাসাতে চায়। কিন্তু ওরা একসাথে কান্না জুড়ে আবদার ধরে বাড়ি চলো, এই জায়গা ভালো না। পরে জন নার্সকে তাদের দেখভালের জন্যও আনা হয়েছে। রিপোর্টে এসেছে সিরাতের মেরুদণ্ডের হাড় না ভাঙ্গলেও ফাটল ধরেছে। বড্ড ভুগতে হবে উনাকে। এখনও সোজা হয়ে দাঁড়াতে পারে না। প্রচণ্ড ব্যথা করে। ডাক্তারও জানিয়েছেন শারীরিক ক্ষত সারলেও এই সমস্যা দীর্ঘদিন থাকবে। সব মিলিয়ে টা দিন চৌধুরী নিবাস যেন নেতিয়ে পড়েছিল। সুখ হারিয়ে গিয়েছিল যেন বাড়িটা থেকে। আজ গোটা 14 দিনের মাথায় বাড়িটি আবার গমগম করছে। কথার হাট বসেছে। হাসি খুনসুটিতে বাড়ি মেতে উঠেছে। বিলাসবহুল ড্রয়িং রুমে বসেছে সকলের আনন্দমেলা। সব সদস্য উপস্থিত। কোনো একটা কারণে হাসছে সবাই। সারাফাত চৌধুরী তাকিয়ে তাকিয়ে দেখছে সবাই হাসি মুখ। এতগুলো দিন যেন শ্বাস নিতেও কষ্ট হতো উনার। হবে নাই বা কেন? এই বাড়ির বাচ্চাগুলোই তো বাড়ির প্রাণ। তারা কেউ অসুস্থ থাকলে ভালো থাকা যায় নাকি? আজকে 15 রমজান। অথচ এতগুলো দিনে সবাই মিলে একসাথে ইফতার করতে পারেনি। তাই আজ বাড়িতে চলছে ইফতার পার্টি। সব কাজ হাতে হাতে করছে সবাই। সিরাত হুইল চেয়ারে বসে আছে। রোজ প্রতিবেলায় অনেকগুলো মেডিসিন নিতে হয়, যার ফলে রোজা রাখতে পারেন না। এই নিয়ে আফসোসের শেষ নেই উনার। সিতারা, শিমিন দুই যা কত কিছু বলে বোঝায়। মানসিক সাপোর্ট দেন। জায়দের সাপোর্ট পেয়ে উনার বাপের বাড়িতেও যাননি উনি। কারণ উনি খুব ভালো করে জানেন এখানে উনার বিন্দু পরিমাণ অযত্ন হবে না। বরং এই বাড়ি ছেড়ে গেলে আরও অসুস্থ হয়ে পড়বেন। বিয়ের আগে ভাবতেন বাপের বাড়ির মতো শান্তি আর কোথাও নেই। কিন্তু এখন ভাবেন নিজের সংসার ছাড়া শান্তি বুঝি আর কোথাও মিলবে না। এখানেই শান্তি, এখানেই সব স্বস্তি। শুদ্ধ কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিল। এসে দেখে তার রুমের দরজা হাট করে খোলা। ভেতরে কে গেছে বুঝতে বাকি নেই তার। পুরনো সেই পার্স আবার দেওয়াতে শীতলের অত্যাচার আবার বেড়ে গেছে। কদিন পার্সে কাজ না করাই কাদো কাদো মুখে দরজা থেকে ঘুরে যেত। এখন পার্সে কাজ করছে দেখে এখন সোজা রুমে ঢুকে পড়ে। দুদিন ইগনোর করেছিল দেখে এতিমের মতো মুখ করে তাকাতো। এটা ওটার ছুতোয় কথা বলতে আসতো। 4 দিন আগে রাতে বাসায় ফিরতেই দেখে তারই রুমের দরজার কাছে বসে আছে।
সরতে বলতেই কান ধরে কেঁদে কেঁদে বলেছিল, সরি। সে জবাব না দিলে ঠোঁট ফুলিয়ে কাঁদতে কাঁদতে ভাঙ্গা ভাঙ্গা স্বরে বলেছিল, সরি বলছি তো নাকি? আর কতবার বলবো? কেউ আমার উপর রেগে থাকলে আমার খুব কষ্ট হয়। এভাবে সরি বললে কি আর রাগ করে থাকা যায়? নাকি রাগের অভিনয় চালিয়ে যাওয়া যায়? অগত্যা থমথমে মুখে বলেছিল সে মাফ করে দিয়েছে, তবে এই শেষবার। অথচ মাফ পাওয়ার খুশিতে সে পূর্বের আবারও বাদরামি শুরু করেছে। যখন তখন রুমে আসা, রুমের জিনিসপত্র ঘাটাঘাটি করা, কিছু বললে মুখ ভেঙ্গানো, খেতে বসে তার ভাগের খাবারে ভাগ বসানো, কফি এনে দিতে বললে আড়ালে গিয়ে এটো করে দেওয়া। এভাবেই দিন কাটছে। এখন নিশ্চয়ই কোনো আবদার নিয়ে এসেছে। কারণ কিছুক্ষণ আগেও দেখেছে শখের ফোন নিয়ে অনলাইনে ঈদের ড্রেস দেখছে। হয়তো গতবারের মতো কোনো ড্রেস দেখিয়ে দাঁত বের করে বলবে, শুদ্ধ ভাই এই ড্রেসটা কিনে দেন না? এটা কিনে দিলে ঠিক পুতুলের মতো একটা বউ পাবেন। দাম কত? ৯,৩২০ টাকা। একটা ড্রেসের দাম ৯,০০০ টাকা? টাকা কি গাছের শুকনো পাতা যে চাইলেই পাওয়া যায়? দেন না শুদ্ধ ভাই। বলছি তো, টাকা নাই। ওই যে ওই লোকারের সেকেন্ড ড্রয়ারে অনেকগুলো নতুন টাকার বান্ডিল আছে, ওখান থেকে নিন। তুই আবার আমার লকার খুলেছিস? আমি লকার খুলিনি, রুমে এসে দেখি খোলা। উকি মেরে দেখি অনেক টাকা। নতুন করকরা টাকা দেখে টাকা না হাতালে নাকি পাপ হয়। তাই ৫টা হাজারের নোট মেরে দিয়েছি। ৫,০০০ নিয়ে আবার ড্রেস কেনার আবদার করছিস? তুলে আছাড় মারার আগে চোখের সামনে থেকে যা, যা বলছি। কথা শুনে ওই মুহূর্তে মন খারাপ করে চলে গেলেও পরে ড্রেসটা নিয়েই ছেড়েছে। আর রুমে যতই টাকা পড়ে থাক সে কখনো হাত দেয় না, বরং সেটা তুলে ঠিক জায়গায় রাখে। এবং সেও বুঝে তাকে রাগাতে পাজিটা এসব বলে। পুরনো কথার ছেদ ঘটিয়ে শুদ্ধ রুমে ঢুকে দেখে শীতল চার হাত পা ছড়িয়ে ছিটিয়ে বিছানায় শুয়ে আছে। একটা বালিশ ওর বুকের উপর, ঠোঁটে মিটিমিটি হাসি। তাকে দেখামাত্রই লাফ মেরে উঠে হরবড় করে বলল, শুদ্ধ ভাই, দারুণ একটা খবর আছে। শুদ্ধ ওর কথায় কোনো জবাব না দিয়ে ওয়াচ খুলে ওয়ালেটটা বের করে রাখল। সে জানে কিছু না বললেও দারুণ খবরটা শীতল তাকে বলবেই। তখনও শীতলের চোখে মুখে আনন্দ ঝরে পড়ছে। কিছু একটা নিয়ে খুব খুশি বোধ হয়। তখন সত্যি সত্যিই শীতল বলল, কিছুদিন আগে আমলকি গাছের ডালে একটা পাখি বাসা বেঁধেছিল। আজ দেখে এলাম বাসায় দুটো ছানা ফুটেছে। আবার গাছে উঠেছিলি? কই না তো। তাহলে কিভাবে বুঝলি বাসায় দুটো ছানা ফুটেছে? মাটিতে দাঁড়িয়েই দেখলাম। তোর বাপ কোন কোম্পানির ভিটামিন খাওয়াচ্ছে তোকে যে মাটিতে দাঁড়িয়ে উঁচু গাছের মগডালের সবকিছু দেখতে পাচ্ছিস? কথা শুনে শীতল মুখ ভোতা করে চলে গেল। তাকে যেতে দেখে শুদ্ধ ফ্রেশ হতে ওয়াশরুমে যাওয়ার আগে শীতল পুনরায় হাজির। ওড়নায় আঙ্গুলে প্যাঁচাতে প্যাঁচাতে বলল, কিয়ারা ফোন করেছিল, ওর বাবা নাকি কোথায় থেকে সাদা পেঁচার ছানা এনেছে। কি নাম রাখবে তাই জিজ্ঞাসা করছিল। প্যাঁচাটা ছেলে নাকি মেয়ে? ছেলে। তাহলে তোর বাপের নামটা বলে দিতি। বলেছি। তোর বাপের নাম বলেছিস? না। প্যাঁচাটা দেখামাত্রই কেন জানি আপনার কথা মনে পড়েছিল। তাই কিয়ারাকে বলেছি নাম রাখতে _সোয়াইপ শুদ্ধ। কথা বলে শীতল নিজেই খিলখিল করে হেসে একছুটে দৌড়ে পালালো। চোখের পলকেই শুদ্ধর নাগালের বাইরে সে। নয়তো চেলাকাঠের দর্শন পেতে হতো, খুব ভালো করেই জানে সে। ওর কথা এবং দৌড়ে পালানো দেখে শুদ্ধ ভ্রু কুচকাল। তারপর বিড়বিড় করে বকতে বকতে ওয়াশরুমে চলে গেল। তখন বিকেল ভোর ৫টা। এক ধরনের নরম ও কোমল আলোয় সেজেছে পশ্চিমাকাশ। ক্লান্ত হয়ে ম্লান হয়ে এসেছে দিনের আলো। সূর্যি নেমেছে পাটে। পাখিরা ফিরছে আপনগৃহে। পাড়ার মোড়ে মোড়ে বসেছে ছোট বড় ইফতারের দোকান। ক্রেতাদের ভিড়ে জমজমাট দোকানপাট। কোথাও কোথাও কোরআন তেলোয়াও, গজল, ওয়াজ বাজছে। কোথাও বা হরদমে চলছে ইফতার পার্টির আয়োজন। এসবকে পেছনে ফেলে ব্যস্ত পায় ছুটছে একদল ব্যস্ত পথচারী। এদিকে চৌধুরী বাড়ির রান্নাঘরে তাড়াহুড়ো লেগে গেছে গৃহিণীদের। দ্রুত হাতে কাজ সারছেন উনারা। রাতের রান্না শেষে এখন ইফতার সাজাতে লেগে পড়েছেন দুই জা। দুপুর থেকে একটানা সিতারা শিমিন একা হাতে সামাল দিচ্ছেন সব কাজ। সিরাত বসে আছে রান্নাঘর থেকে একটু দূরে। মুখটা বড্ড বেজার। ঝটপট কাজ করা মানুষ কাজ ছাড়া থাকতে পারে না। অথচ অসুস্থতা উনাকে বসে থাকতে বাধ্য করছে। খুব খারাপ লাগা কাজ করছে যাদের ঘামার্ত মুখ দেখে। তবুও উনি বলেছেন বসে বসে কিছু কাজ উনাকে দিতে। কথা শোনামাত্র সিতারা খ্যাক করে বলেছে, এখানে থাকলে চুপ করে বসে থাক, নয়তো খুন্তির বাড়ি একটাও বাইরে পড়বে না। বড় জায়ের কথা শুনে ফিক করে ফেলে সিরাত। হাসে সিমিনও। সিতারা ভ্রু কুচকে যাদের দেখে বেগুনি ভাজতে আরম্ভ করেন। শিমিন দুপুরের দিকে ফালুদার জন্য সাগুদানা রান্না করে ফ্রিজে রেখেছিলেন।
এখন তা বের করে ফলমূল কেটে গুছিয়ে রাখলেন। নানান রকমের জিনিস দিয়ে চমৎকার করে ডেকোরেশন করে শীতল। সে আবার এসব কাজ ভালোই পারে। কিন্তু এই নিয়ে 3বার মেয়েটাকে ডাকার পরেও সারা শব্দ নেই। তিনি বিরক্ত হয়ে আরেকবার হাত ছেড়ে ছাড়লেন। শীতল, আয় শীতল, এবার গেলে মার একটাও মাটিতে পড়বে না বলে দিলাম। ছোট জায়ের ডাকাডাকি শুনে সিরাত জবাব দিলেন, মেয়েটা রোজা আছে, থাক না, একটু রেস্ট করুক। এত বড় ধিঙ্গি মেয়ে, ফলগুলো তো কাটতে পারে। সব কথা বলে দিতে হবে? একটা কথা যদি শোনে। এ কথা শুনে সিতারা আঁচলে মুখটা মুছে শরবতের চিনি গুলাতে গুলাতে বললেন, মেয়েটার শরীরটা বোধ হয় ভালো না। পাখির দানা খেয়ে রোজা আছে। সেদিন রক্ত দিল। থাক, ওকে এই গরমের মধ্যে আর ডাকিস না ছোট। দুই জায়ের কথা শুনে সিমিনের রাগে গজরাতে গজরাতে এটো থালা বাসন ধুতে ধুতে বললেন, তোমাদের আদরে আদরে ও আরো বাদর হচ্ছে। ওর বয়সী সাদিকাকে দেখো কি সুন্দর সংসার করে খাচ্ছে, অথচ এর গড়িমসি করতে করতে বছর যায়। ভালো কথা বললেও যদি শুনতো। শুনবি না তো, শুনিস না। শ্বশুরবাড়ি গিয়ে শাশুড়ির খোঁচা খেতে খেতে নাকে জল, চোখের জল এক হবে, তখন আমার কথা মনে পড়বে। তখন রুবাব এসে জবাব দিল, যে বাড়িতে আমার বোনকে কাজ করে খেতে হবে সে বাড়িতে বিয়েই দেব না। আমাদের রাজকুমারীকে যে যত্নে রাখতে পারবে আমরা তার হাতেই আমাদের বোনকে তুলে দেব। কল্পনার রাজ্য থেকে বেরিয়ে আয় বাবা। শ্বশুরবাড়ি গেলে রাজকুমারী যতই আদরের হোক সেই আদর আর শ্বশুরবাড়িতে থাকে না। এজন্য বলছি বোনের ভালো চাইলে কাজ শেখা। রুবাব হাসল। তারপর সীতাকে বলল, শীতলকে শিখিয়ে পড়িয়ে নাও বড় মামি। ও ছোট মানুষ, ওকে আর কি কাজ শেখাবো? বড় হোক একদিন সবই শিখে যাবে। তখন দৌড়াতে দৌড়াতে সিঁড়ি বেয়ে নামল শীতল। দুপুরে গোসল সেরে একটুখানি শুয়েছিল, কখন চোখ লেগে গেছে খেয়ালই করেনি। মায়ের ডাক শুনেছিল, তবে তখন আরামের ঘুম হারাম করে উঠে আসতে ইচ্ছে করছিল না। আরামে আরামে ঘুমিয়ে বিকেলও কাবার করে ফেলেছে। মেয়েটাকে এভাবে ধরমরি করে দৌড়ে নামতে দেখে শিমিন মুখ ফিরিয়ে নিলেন। এমন ভাব করলেন যেন খুব রেগে আছেন। তখন শীতল ওড়নায় আঙ্গুল প্যাঁচাতে প্যাঁচাতে আমতা আমতা করে বলল, ডেকেছিলে আম্মু? হুম। কেন? আমরা এখানে শুয়ে আছি, তুইও এসে শুতি তাই। সিমিনের কথা শুনে শীতল ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। বুঝল মাকে রাগিয়ে দিয়েছে। তাই মায়ের রাগ ভাঙ্গাতে এগিয়ে আসতেই দেখতে পেল কাটা ফলমূল এবং তারই পাশে ফালুদার কাপ। বুঝল এ কাজ তাকেই করতে হবে। তাই সে কথা না বাড়িয়ে প্রতিটা সদস্যের জন্য ফালুদা রেডি করার কাজে লেগে পড়ল। রান্নাঘরে স্পেস কম, মায়েরা অন্য কাজকর্ম করছে দেখে সে সব সামগ্রী নিয়ে রান্নাঘরের সামনে বসল। তারপর সে বাদাম কুচি, টুটি ফ্রুটি, চকলেট স্প্রিঙ্কলস, রোজ সিরাপ, স্ট্রবেরি সিরাপ, ম্যাঙ্গো বা ভ্যানিলা আইসক্রিম, হুইপড ক্রিম, কালারফুল ফলের কুচি, চকলেট সস বা ক্যারামেল সস দিয়ে মনমতো করে সাজাল। রুবাব শীতলের বাপাশে বসে চুপ করে দেখছিল। সে বুঝে পায় না সাজানো গোছানোর ব্যাপারে মেয়েরা এত এক্সপার্ট কেন। এই যে ফালুদার কাপ এত সুন্দর করে সাজাল শীতল, কত কি যে দিল সেগুলো নাম বলতে পারবে কি না শিওর। তারাছা যাবে তো ওই পেটেই, তাহলে এত কাহিনী করার কি আছে। সবগুলো একসাথে বড় একটা বলে নিয়ে ঝালমুড়ির মতো সব আইটেম একসাথে দিয়ে নাড়া দিয়ে কপাকপ গিলে নিলেই হয়। অযথা টাইম ওয়েস্ট করার দরকার আছে? মানে মেয়েটা পারেও বটে। শীতল সেগুলো সাজিয়ে ফ্রিজে তুলে হাত ধুয়ে বের হতেই সীতারা বললেন, ও মা, ফোনটা শুদ্ধকে একটু দিয়ে আয় না। আচ্ছা। বাগানের দিকে গেছে দেখ। হুম। আর শোন, আসার সময় কয়েকটা লেবু তুলে আনিস। আচ্ছা। এ কথা বলে রান্নাঘর পেরিয়ে বাইরে এসে পিলারের পাশে দাঁড়িয়ে গেল। শুদ্ধর ফোনের লক খুলতে চেষ্টা করল কিন্তু হলো না। তাই বিড়বিড় করে বকতে বকতে বাগানে গেল। বাগানে কেউ নেই। তাই গেল বাড়ির পেছনে দিকের পুকুর পাড়ে। তাদের পুকুর পাড়টা শান বাঁধানো। অনেক জাতের মাছা ছাড়া বিধায় কেউ গোসল করে না। বাইরের লোক এসে মাছ মেরে দিয়ে যায়। এদিকটায় নির্জন, তাই খুব একটা আশা হয় না। তবে শুদ্ধকে মাঝে মাঝে দেখা যায়। সে এখানে এসে দাঁড়িয়ে থাকে প্রায় সময়। এই যেমন এখনো দুই পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। বাতাসে উঠছে তার কপালের উপর পড়ে থাকার অবাধ্য চুল। পরনে সাদা টি শার্ট, ট্রাউজার। সে পেছনে থেকে চুপি চুপি এসে ভাও করার আগেই শুদ্ধ বলল, এখানে কি? ফোন দিতে এসেছি। শুদ্ধ হাত বাড়াল। শীতল ফোন এগিয়ে দিয়ে শুদ্ধর পাশাপাশি দাঁড়ালো। সে শুদ্ধর বুক বরাবর। হঠাৎ দমকা বাতাসে শীতলের চুল এলোমেলো হয়ে গেল। উড়ন্ত চুলের ঝাপটা লাগলো শুদ্ধর চোখে, মুখে। ব্যাপারটা খেয়াল করে ধমক খাওয়ার আগেই শীতল চুল গুছিয়ে হাতখোপা করে নিল। সাওয়ান চৌধুরীর রাজহাঁসের মাংস ভীষণ পছন্দ। উনি মাঝে মধ্যেই রাজহাঁস কিনে আনেন। কিছুদিন আগে খাবেন বলে এনেছিলেন।
কিন্তু সাম্য সৃজনের অ্যাক্সিডেন্টের জন্য খাওয়া হয়ে ওঠেনি। ফলস্বরূপ রাজহাঁস দুটো দিনের বেশিরভাগ সময় পুকুরে ভেসে বেড়ায়। সন্ধ্যার পর দারোয়ান কাকা ওদের গ্যারেজে রাখে। শীতলের হঠাৎ নজর গেল ভেসে বেড়ানো হাঁস দুটোর দিকে। সে বলল, পুকুরে ভেসে বেড়ানো হাঁসগুলো কত সুখী তাই না, শুদ্ধ ভাই? ইস, আমিও যদি হাঁস হতাম। আফসোসের সুরে বলা শীতলের কথা শুনে পুকুরে তাকালো শুদ্ধ। হাঁস দুটোকে আপনমনে ঘুরে বেড়াতে দেখে সত্যিই মনে হচ্ছে তারা ভীষণ সুখী। তারা পুকুরে ভাসতে ভাসতে ছোট ছোট মাছ, পোকা ধরে খাচ্ছে। কখনো নিজস্ব ডাকছে, পাশাপাশি ভাসছে। টলটলে স্বচ্ছ জলে ধবধবে হাঁস দুটোকে দেখতে সত্যিই খুব সুন্দর দেখাচ্ছে। হঠাৎ পুরুষ হাঁসটি নারী হাঁসটিকে চেপে ধরে সঙ্গমে লিপ্ত হল। যা ঘটল সেটা ছিল অনাকাঙ্ক্ষিত। এ দৃশ্য দেখে মুহূর্তেই ঠোঁটে হাসি এঁটে দাঁড়িয়ে দেখতে থাকা শীতলের হাসি মিলিয়ে গেল। বিস্ময় চোখ দুটো বড় বড় হয়ে গেল। ফর্সা আদুরে গাল দুটো রাঙ্গা হয়ে উঠল। কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরোতে লাগল। নারী হাঁসটি পালাতে গিয়ে পারল না, আটকা পড়ল পুরুষ হাঁসটির নিচে। শুদ্ধ পাশে থাকায় সে আর তাকিয়ে থাকতে পারল না। দ্রুত দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকালো। কেন জানি হাত পা ভীষণ কাঁপছে। অসীম লজ্জায় চোখ তুলে তাকাতেও পারল না পাশের মানুষটার দিকে। কত শখ করেই না হাঁস হতে চেয়েছিল, কিন্তু কি থেকে কি হয়ে গেল। একরাশ লজ্জায় এক ছুটে পালিয়ে যেতে যেতে বিড়বিড় করল, না না, আমি হাঁস হতে চাই না, ছি ছি। কথা বলতে বলতে পালিয়ে গেল ঠিকই, তবে ভুলেও আর পিছু ফিরে তাকালো না। কিন্তু একবার তাকালে হয়তো দেখতে পেত তার বিশুদ্ধ পুরুষ নিচের ঠোঁট কামড়ে ধরে হাসছে। হাসছে তার চোখ জোড়াও। কি চমৎকার সেই হাসি! সেই হাসি নিদারুণভাবে স্বচ্ছ জলে ফুটে উঠেছে। শীতল চলে গেলে বুঝতে পেরে সে হাসতে বলল, কেবল তো শুরু লাজুকলতা, এখনই লজ্জায় ডুবলে চলবে? সর্বনাশের চিপাগলি যাওয়ার কথাও তো স্মরণে রাখতে হবে। কথা বলে সে মিটিমিটি হাসতে হাসতে পুকুর পাড়ে দাঁড়িয়ে রইল। আর শীতল দৌড়াতে দৌড়াতে বাড়িতে ঢুকল। মেয়েকে দৌড়ে আসতে দেখে শিমিন কটমট করে তাকিয়ে রইলেন। সব সময় ফিঙ্গে ডানার মতো এই মেয়ে ছুটে বেড়ায়। স্থিরতা বলতে কিছু যদি থাকে এর মধ্যে। নিয়েও সাবধান করেছেন। সাবধান করলেই বাকি, মেয়ে শুধরাবে না। তবে ভেবেও নিলেন অকারণে দৌড়াদৌড়ি করতে গিয়ে যদি মুখ থুপকে পড়ে তাহলে তখনই আরেক ঘা বসাবেন। শীতল লাজুক মুখে হাসতে হাসতে এসে দাঁড়াতেই মায়ের সামনে পড়ে থমকে দাঁড়িয়ে গেল। হাসি লুকানোর বৃথা চেষ্টা করে মুখ ভোতা করে মনে মনে ভাবল, কাজ করি না বলে আম্মু রেগে আছে। সমস্যা নেই, এখন কাজ করে সব তামা তামা করে ফেলব। পরে কাজ করার উসিলায় নতুন জামার বায়না করব। কথা ভেবে চমৎকার করে হাসল। তারপর ছোলা বাটি হাতে তুলে নিয়ে ডাইনিং টেবিলে রাখতে গেল। কিন্তু বিধির বাম পাপোসে পা আটকে ছোলার বাটি নিয়ে নিজে উপুর হয়ে পড়ল। সঙ্গে সঙ্গে কাচের বাটি ভেঙে ছোলা ছটিয়ে গেল। শীতল মায়ের মার খাওয়ার ভয় তাড়াহুড়ো করে উঠার আগে শিমিন দ্রুত এগিয়ে গেলেন। একটা কাজও করে না, কালেভাদ্রে যা করে তাতেও অঘটন ঘটিয়ে বসে। ইফতারের সময় হয়ে গেল আর এখন এই অঘটনই ঘটাতে হলো। উনি রাগে দুম করে একটা কিল বসিয়ে দিলেন শীতলের পিঠে। শীতল চোখ বড় বড় তাকিয়ে রইল মায়ের দিকে। পরমুহূর্তে আরেকটা মারতে গিয়ে সেটা মেয়েটার ঠোঁটে লেগে ঠোঁট দিয়ে গোলগোল করে রক্ত বেরিয়ে গেল। এদিকে সীতারা দ্রুত সিমিনকে আটকাতে গেলে খেয়াল করল শীতল কেমন করছে। কিলটা এমনভাবে পিঠের উপর পড়েছে ঠিকঠাক নিঃশ্বাস নিতেও পারছে না। রুবার আর সীতারা ব্যাপারটা খেয়াল করে দ্রুত বুকে আগলে নিলেন। মাথায় পিঠে হাত বুলিয়ে শান্ত হতে বললেন। এদিকে ইফতারের সময় হয়ে যাওয়ায় সারাফাত আর সাফওয়ান চৌধুরীও নিচে এসে বসেছেন কেবল। সায়নও পার্টি অফিস থেকে ফিরে কেবল দরজা দিয়ে ঢুকেছে। সবাইকে রান্নাঘরের সামনে হুলস্থল করতে দেখে সে দ্রুতপায়ে এগিয়ে গেল। নিচে বসে থাকা শীতল ভাঙ্গা কাচের বাটি আর ছড়ানো ছিটানো ছোলা দেখে বুঝে নিল আসল ঘটনা। শীতলের ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে দেখে দ্রুত ঘাড় ঘুরিয়ে গেটের দিকে তাকালো। শুদ্ধকে বাগানের দিকটায় ফোনে কথা বলতে দেখে এলো। সে যদি দেখে তাহলে নির্ঘাত তুলকালাম বাঁধাবে। মনে মনে কথা ভেবে সে দ্রুত পকেট থেকে রুমাল বের করে শীতলের ঠোঁটে চেপে ধরল। শীতল তখনও পিঠ বাঁকিয়ে চোখ বন্ধ করে বসে আছে। তখন সায়ন তার ঠোঁটে রক্ত মুছতে মুছতে আদুরে সুরে বলল, দেখে শুনে হাঁটবি না? ইস, কতখানি কেটে গেছে। কথা বলে ফের সিমিনের দিকে তাকিয়ে বলল, ছোট আম্মু এভাবে কেউ মারে? দেখো তো ঠোঁটটা কেটে কি অবস্থা হলো। বকবা, মারবা ঠিক আছে, মারেরও তো সিস্টেম থাকা লাগে। এদিকে সিমিনও হতবাক হয়ে দাঁড়িয়ে আছেন। মারটা এভাবে লাগবে উনিও বুঝতে পারেননি। শীতল তখন রক্তমাখা ঠোঁট ফুলিয়ে মায়ের দিকে তাকালো। তার চোখের দিয়ে ঝরছে অঝোর অশ্রুধারা।
অভিমানী চোখজোড়া অভিমানে টইটুম্বর। এদিকে চেঁচামেচি শুনে সারাফাত ও সাফওয়ান চৌধুরী ছুটে এলেন। শিমিন মেরেছে শুনে সারাফাত চৌধুরী থমথমে মুখে শীতলকে উঠিয়ে ড্রয়িং রুমের সোফায় বসালেন। যত্ন করে রক্ত মুছে দিলেন। ভাসুরকে দেখে শিমিন মাথায় আঁচল টেনে মাথা নিচু করে এক কোণে দাঁড়িয়েছে। সীতারা এবার বকতে লাগলেন সিমিনকে। সিরা তো তাই। রুবাব সবার বকাবকি শুনে দীর্ঘশ্বাস ছেড়ে দেখে শুদ্ধ দাঁড়িয়ে আছে। সে ভ্রুজোড়া কুঁচকে তাকিয়ে আছে শীতলের দিকে। সীতারার বকাবকি শুনে বুঝল মেরেছে শিমিন। তাও আবার ছোলা ফেলে দেওয়ার জন্য। সে দাঁড়ালো না, বাইকের চাবিটা পকেটে পুরে তখনই বেরিয়ে গেল। এদিকে ব্যস্ত থাকায় কেউ সেদিকে খেয়াল করল না। ভাই বোনরা হাতে হাতে ইফতার টেবিল সাজিয়ে ফেলল। শখ শীতলের ঠোঁটে অ্যান্টিসেপটিক লাগিয়ে দিলে সে বাবাকে কল দিল। ঠোঁট ফুলিয়ে কাঁদতে কাঁদতে অভিযোগ জানালো। শাহাদত চৌধুরী থমথমে মুখে বললেন, আমি এবার ছুটিতে গিয়েই তোমাকে আমার কাছে নিয়ে চলে আসব। আর থাকতে হবে না ওখানে। আমার মেয়েকে শুধু ধরে ধরে মারবে আর বসে বসে দেখব, তা হবে না। তাই যাব। থাকবো না আমি। কত কষ্ট করে সারাদিন রোজা ছিলাম, অথচ শেষ মুহূর্তে এসে মেরে রক্তারক্তি করে রোজাটাকে ফুটবল করে দিল। থাক, কাঁদে না মা। ইফতার করে ওষুধ খেয়ে নিলেই ব্যথা সেরে যাবে। সিমিনও অও করতে যেতে যেতে শুনল বাবা ও মেয়ের কথা। তবে চোখ তুলে তাকালেন না সেদিকে। তাকালেই চোখের পানি লুকানো মুশকিল হয়ে যেত যে। তারপর সকলে একে একে ইফতার করতে বসে খেয়াল করল শুদ্ধ নেই। কল দিলেও ধরল না সে। হঠাৎ না বলে কোথায় গেল? তাকে নিয়ে সবার মাঝে একটু চিন্তাও কাজ করছিল, তখন শুদ্ধ ফিরল। হাতের ইয়া বড় ব্যাগটা রেখে ওর মাকে হাতে ধরিয়ে দিল। ভারী বড় সর ব্যাগটা ধরে সীতারা বললেন, এতে কি আছে বাপ? এত ভারী কেন ব্যাগটা? শুদ্ধ সে কথার জবাব দিল না। শখ আর স্বর্ণকে উদ্দেশ্যে করে ভারী গলায় বলল, বাহারি রকমের যত যা ইফতার আছে সব সরা। শখ ভাইয়ের মুখের দিকে একবার তাকিয়ে তার মায়ের দিকে তাকালো। তাকে সরাতে না দেখে শুদ্ধ জোরে একটা ধমক দিল। সে এত জোরে ধমক দিয়ে শীতলও চমকে উঠেছে। সে বিস্ময় নিয়ে তাকিয়ে দেখছে সামনের বিশুদ্ধ পুরুষটাকে। ভাইয়ের ধমক শুনে শখ এবার সাহস নিয়ে আমতা আমতা করে বলল, ইফতার করব না ভাইয়া? কর। তবে শুধু ছোলা দিয়ে কর। ছেলের তোত্তারামিতে সারাফাত চৌধুরী এবার প্রচণ্ড বিরক্ত মুখ খুললেন। এত কিছু থাকতে শুধু ছোলা দিয়ে ইফতার করবে কেন? বাবার কথায় শুদ্ধ সিমিনের দিকে একবার তাকিয়ে ঘুরে বাবার দিকে তাকালো। তারপর ঠান্ডা স্বরে বলল, সামান্য ছোলা নিয়ে যখন এত কাণ্ড ঘটে গেল, তার মানে বুঝতে হবে এ ছোলা মহামূল্যবান কিছু। একদিন ছোলা না খেলে মানুষ মারা যেতেও পারে। এ পাপ কি আর জেনেশুনে করা যায়? তাই ইফতার আজ ছোলা দিয়েই হবে। এত কিছু থাকতে শুধু ছোলা দিয়ে ইফতার করবে কেন? বাবার কথায় শুদ্ধ সিমিনের দিকে একবার তাকিয়ে ঘুরে বাবার দিকে তাকালো। তারপর ঠান্ডা স্বরে বলল, সামান্য ছোলা নিয়ে যখন এত কাণ্ড ঘটে গেল, তার মানে বুঝতে হবে এ ছোলা মহামূল্যবান কিছু। একদিন ছোলা না খেলে মানুষ মারা যেতেও পারে। এ পাপ কি আর জেনেশুনে করা যায়? তাই ইফতার আজ ছোলা দিয়েই হবে। এ কথা বলে নিজেই সব সরাতে গেলে সীতারা এসে ছেলেকে থামালেন। শুদ্ধর হাত থেকে সেসব কেড়ে টেবিলে রেখে ছেলেকে বসালেন চেয়ারে। তারপর পাশে দাঁড়িয়ে ওর মাথায়, পিঠে হাত বুলিয়ে শান্ত হতে বললেন, ইচ্ছে করে মারেনি, অসাবধানে লেগে গেছে। ওকে ফাইন, তাহলে রক্তাক্ত হলো কেন? মা মেয়েকে শাসন করবে না? বারণ করলাম কখন? এর আগেও ছোট আম্মু নানান কারণে মেরেছে, কিছু বলেছি কখনো? কিন্তু মারেরও একটা সিস্টেম থাকা লাগে। আমিও তো কতবার মারি, রক্তাক্ত হয় কি? এতটা রক্ত ঝরেছে কখনো? ঠিক আছে, তোর বোনকে আর কেউ মারবে না এভাবে। শান্ত হ বাপ। শুদ্ধ শান্ত হলো না, বরং পুনরায় সিমিনের উদ্দেশ্যে বলল, আমাদের বাড়িতে সাম্য, সৃজন, শীতল এরা চঞ্চল, এই কথা তো কারো অজানা নয়। তারা ছোট থেকেই দুরন্ত। তার মধ্যে এখন জন গুরুতর অসুস্থ। তাদের অসুস্থতা আমাদের বাড়িটাকে মিয়ে দিয়েছে। আগের মতো বাড়িতে প্রাণবন্ত ভাবটা নেই। খুনসুটির মুহূর্ত নেই। গত কয়েকটা দিন ধরে মনে প্রাণে চেয়ে যাচ্ছি কবে সব ঠিকঠাক হবে। কবে আমাদের বাড়িটা আবার প্রাণ ফিরে পাবে। কিন্তু এর মধ্যেই সামান্য একটা কারণে আরেকজনকে মেরে রক্তাক্ত করলে। খুব দরকার ছিল? যেভাবে মারলে এতে যদি ওর শ্বাস আটকে যেত? তোমার আরো ভালো করে জানা যে ও কাঁদতে পারে না। তাছাড়া সারাদিন রোজা আছে। কিছুদিন আগে সে রক্ত দিয়েছে। এমন তো নয় ইচ্ছে করে ছোলা ফেলেছে। তাহলে এভাবে মারার দরকার ছিল কি? হ্যাঁ মানছি, তোমার মেয়ে। শাসন করবে তুমি। সেই রাইট অবশ্যই তোমার আছে, কিন্তু এভাবে কেন? রক্তাক্ত হবে কেন? সে না হয় অবুঝ, তুমি তো তা নও ছোট আম্মু। একবার তাকিয়ে দেখো ঠোঁটটা কিভাবে কেটেছে। এখন খাবে কিভাবে? শুদ্ধর কথা শুনে শিমিন মুখ ভোতা করে তাকিয়ে আছে মেয়ের দিকে।
পাজিটা মাকে নাস্তাবুদ হতে দেখে মিটিমিটি হাসছে। কত বড় ফাজিল! তবে হাসলে অদ্ভুত দেখাচ্ছে। ঠোঁটের এক পাশ অনেকটাই ফুলে কালচে রক্ত জমে আছে। প্রচণ্ড ব্যথা হবে। তখন উনিও সুযোগ বুঝে অভিযোগ দিলেন। মারাটাই চোখে দেখলি কেন মারলাম দেখলি না? ও সপ্তাহ খানিকের মধ্যে বই হাতে নিয়েছে কি না একবার জিজ্ঞাসা কর। বাড়িতে পড়তে বসে না, কোচিংয়ে যায় না, কিয়ারাকে অবধি ডাকতে আসতে বারণ করেছে। সারাটা দিন খালি টইটি করে ঘোরা, গাছে উঠে পাখি দেখা, ফল পাকড় পাড়া এসবই করে বেড়ায় সে। ডাক্তার দেখিয়ে মেডিসিনগুলো যে এনে দিলি হাত দিয়ে ছুঁয়েছে নাকি জিজ্ঞাসা কর। এখনই জিজ্ঞাসা কর। মায়ের অভিযোগ শুনে শীতলের মুখটা লটকে গেল। একটা অভিযোগও মিথ্যা নয়। শিমিন তখন আরো বললেন, এগুলো না হয় বাদই দিলাম, কিন্তু আমার মন বলছে ও আবার কোনো কাণ্ড ঘটাচ্ছে। ওই আঠাখরের মতো আবার কাউকে। ভাসুরের সামনে শিমিন আর পুরো কথা শেষ করতে পারলেন না। তার আগেই থেমে গেলেন। তবে সকলে বুঝল উনার কথার অর্থ, তাই সকলের দৃষ্টি শীতলের দিকে। শীতল নিজেও হতবাক। হতভম্ব চোখে তাকিয়ে আছে মায়ের দিকে। প্রেম না করেই প্রেমের অপবাদ মানা যায়? তখন সায়ন সিমিনের কথা ধরল। তোমার কেন মনে হলো ও প্রেম করছে? ওর রুমে ময়লা কাপড় আনতে গিয়ে দেখি ময়লার ঝুড়িতে দলামলা পাকানো এক ঝুড়ি কাগজ। এগুলো কিসের কাগজ? এত কেন? কিসব ভেবে একটা কাগজ খুলে দেখি সেখানে লেখা, আমার মুডি সাইটেশ। সাইটেশ কি বাকে একমাত্র আল্লাহ মাবুদ জানে। মায়ের কথা শুনে শীতল মাথা নিচু করে মুখ গলার সাথে মিলিয়ে নিল। ইস! এভাবে ফাঁস হয়ে যাবে কে জানত। কাগজগুলো পুড়িয়ে ফেললেই হতো। এখন না জানি না এই কাগজের জন্য বাঁশ খেতে হয়। যদি সত্যিই বাঁশ খেতে তাহলে চোখ বন্ধ করে শুদ্ধর নাম বলে দিবে। মার এমনিতেও খেতে হবে অমনিতেও খেতে হবে। সেদিন বিশুদ্ধ পুরুষ তাকে চেয়ে নিতে বলল না? আজ ধরা খেলে বড় আব্বু না বড় মাকেও বলবে, তোমাদের ছোট পুত্রের নববধূ হওয়ার টোকেনটা আমাকেই দাও বড় আব্বু। ওদিকে সায়ন আর রুবাব পারছে না হেসে গড়াগড়ি খেতে। সায়ন বসে থেকেই শুদ্ধকে পা দিয়ে খোঁচাচ্ছে। ইঙ্গিত দিচ্ছে কিছু একটার। এদিকে শুদ্ধ নিশ্চুপ। বাকিরাও চুপ থেকে শীতলের থেকে জবাবের অপেক্ষায়। সিমিনের কথা শুনে সারাফাত চৌধুরী এবার গলা খাকারি দিলেন। উনি কথা বলবেন বুঝে বাকিরা নিজেদের কৌতূহল দমিয়ে রাখলেন। এরপর উনি স্বভাবসুলভ গুরুগম্ভীর কণ্ঠে বললেন, এসব কি শুনছি মা? না মানে বড় আব্বু, তোমার মা যা বলছে তা কি সত্যি? সবাইকে এড়িয়ে গেলেও বড় আব্বুকে উপেক্ষা করতে পারে না শীতল। তাই আঙ্গুল মুচড়াতে মুচড়াতে আমতা আমতা করে জবাব দিল, সাইটেশ কোনো আঠাখর বা রাস্তার টোকাই না বড় আব্বু। সে আমার দেখা সুপার জেন্টেলম্যান। আমি তাকে পছন্দ করি। সুযোগ পেলে বিয়ে করে বিদেশ চলে যাব। শীতলের কথা শুনে সবার চোখ বড় বড় হয়ে গেল। বলে কি এই মেয়ে মাথা টাথা পুরোটাই গেছে নাকি? তবে শীতলের কথা শুনে সারাফাত চৌধুরী রাগলেন না, বরং ঠান্ডা স্বরে কথা চালিয়ে গেলেন। তাকে সেই জেন্টেলম্যান? কি করে, বাসা কোথায়? সাইটেশ, এটা তার পদবি নাকি পেশা? সাইটেশ তার পদবি। আসলে সে তামিল মুভির হিরো। আমাদের শুদ্ধ ভাইয়ের মতোই নামকরা সাইন্টিস্টও। দেখতে পুরাই জেন্টেলম্যান। নাম পিওর ক্যারেক্টার সাইটেশ। সায়ন, রুবাব ভাইও চিনে। ভাইয়া তোমরা কিছু বলো। শীতলের কথা শুনে সায়ন আর রুবাবের হাসি ভস করে মিলিয়ে গেল। নিচে থেকে শুদ্ধকে খোঁচানো সায়নের পাটাও থেমে গেল। তারা একে অপরের দিকে তাকিয়ে বোকা বোকা হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, ছেলে দেখতে শুনতে ভালোই মানাবে ওদের। এবার সাফওয়ান চৌধুরী বিস্ময়ভরা কণ্ঠে বললেন, তোরা মুভির হিরোর কথা বলছিস? কি কাণ্ড বল দেখি। কোথায়, আমি ভাবলাম সত্যি টত্যি বোধ হয়। এ কথা বলে তিনি হো হো করে হেসে ফেললেন। সীতারাও ফিক করে হেসে বললেন, আমিও তো সত্যিই ভেবেছি। বড় মা ও মেজ চাচ্চুর কথা শুনে শীতল খিলখিল করে হেসে উঠল। তার হাসি দেখে সকলে বোকা বনে গিয়ে নিজেরাও হাসলেন। মেয়েটা পারেও বটে। এদিকে এতক্ষণ সায়ন আর রুবাব যেন শ্বাসটা আটকে রেখেছিল। ভেবেছিল আজকে বোধহয় সত্যিটা ফাঁস হয়েই যাবে। কিন্তু এই মেয়েটা আবার পাল্টি খেল। আর পাল্টি খেয়ে করল কি? সাইন্টিস্টকে বানিয়ে দিল সাইটেশ। আর শুদ্ধ নামের জান খেয়ে নাম দিয়ে দিল ক্যারেক্টার। যদিও পিওর বা কারেক্ট মানেই শুদ্ধ। শীতল কথা শেষ করে আর চোখে শুদ্ধর তাকাতেই চোখাচোখি হয়ে গেল। ভ্রু কুচকে তাকিয়ে আছে বিশুদ্ধ পুরুষ। হয়তো ভাবছে তার পাশে বসে তারই নাম বদলে তাকেই সুরসুরি দিচ্ছে। এর আগে শুদ্ধ অভিযোগ করেছে যে মেয়ে কারো সামনে তাকে চেয়ে নিতে পারবে না সেই মেয়েকে সে বিয়েই করবে না। এজন্য সাহেব কত রাগ দেখিয়েছিল। কথা বলা বন্ধ করে দিয়েছিল। তার রুমেও যেতে দেয়নি। আজ দেখ বলতে পারবে নাকি না। যদিও এটা ছোট্ট রিভেঞ্জ।
যখন ফাইনাল মোমেন্টে আসবে তখনও সগৌরবে বড় আব্বুর কাছে চেয়ে নেবে। বুঝে নেবেই নেবে বিশুদ্ধ পুরুষটাকে। সে কি ভেবেছে তার করা পাগলামির পরিমাণ একটু বেশি বলে এটাও পাগলামি? না, মোটেও না। এদিকে এখনো মেয়ের বাদরামি বন্ধ হয়নি দেখে শিমিন ফুঁসে উঠলেন। কটমট করে তাকিয়ে শুদ্ধকে অভিযোগ করলেন। শুনলি শুনলি বেয়াদবটার কথা? ও কি এমনি এমনি মার খায়? শীতলের ইঙ্গিত বা কথার ধাঁচে শুদ্ধ রাগ হঠাৎ উধাও। কি বলবে নিজেই বুঝে উঠতে পারছে না। তবে সায়ন আর রুবাবে রমুখ দেখে কেন জানি ভীষণ হাসি পেল। হাসলে মেইন টার্গেট মিস হয়ে যাবে তাই মুখটা যথেষ্ট থমথমে করে রাখল। আর শিমিন এত কিছুর পরও মেয়ের করা বাদরামি কমছে না দেখে অঝরে কাঁদতে লাগলেন। আপাতত প্রসঙ্গ পাল্টানো খুব দরকার। তাই সে থমথমে মুখে বলল, আজ থেকে বাড়ির ছোটরা লাখ টাকার জিনিসও যদি নষ্ট করে কেউ কিছু বলবে না। বলবে না বলবেই না, মারধর তো দূর। যার যা ক্ষতি হবে ক্ষতিপূরণ আমি দেব। তারপরও যেন এই ঘটনা পুনরাবৃত্তি না হয়। এইটুকু বলে ঘাড় বাঁকিয়ে শীতলের দিকে একবার তাকালো। পাজি মেয়ে কাটা ঠোঁটে এখনো হাসছে, মুচকি মুচকি হাসছে। তাকে এভাবে হাসতে দেখে শুদ্ধ ধমকে উঠল। হঠাৎ ধমকে ওঠায় শীতল চমকে উঠে বলল, হিরোকে ভালো আমি কি করব? এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দেব বেয়াদব। কোথায় কি বলতে হয় তাও জানিস না? আশ্চর্য তো। এই তো সেদিনই তো কিছু বললাম না, চুপ ছিলাম বলেই কত ধমকালেন, বকলেন। অথচ আজকে বলছি বলেও ধমকাচ্ছেন। এত কথা শুনতে চাইনি। আগামীকাল থেকে সকাল সন্ধ্যা 2 বেলা আমার কাছে পড়তে বসবি। একটা শুনে শীতল আতকে উঠল। মাকে দেওয়া বাস তার দিতে ঘুরল কিভাবে? এতক্ষণ ভালোই তো চলছিল, এর মধ্যে পড়াশোনা এন্টি নিল কোন ফাঁক দিয়ে? তার উপরে শুদ্ধ ভাইয়ের কাছে নাকি পড়তে হবে। এ হতে দেওয়া যাবে না। শুদ্ধ ভাই তুখর স্টুডেন্ট, তার পড়ানোর ধাঁচ কেমন হবে ধারণা আছে? এত এত পড়া দেয়। হাতের লেখা একটু খারাপ বলে অপমান করে। পড়া না মারলে কান ধরে দাঁড় করিয়ে রাখে নতুবা মারে। না, সে কিছুতেই পড়বে না। নয়তো এই লোক পূর্বের যত রাগ জমে আছে পড়ানোর নাম করে সব রাগ তুলবে। কথা ভেবে আতঙ্কিত হয়ে কিছু বলতে গেলে ঠোঁটে টান খেল। ব্যথা পেয়ে 2 হাতে ঠোঁটে চেপে ধরে অস্পষ্ট সুরে বলল, না শুদ্ধ ভাই, তা না হয় না। তাছাড়া আপনি এত বিজি মানুষ, আপনাকে এত কষ্ট করতে হবে না। আমার ব্যস্ততা না হয় আমি বুঝে নেব। আর হ্যাঁ, আগামীকাল থেকে তোরা 3 বোন একা কোথাও যাবি না। শখ স্বর্ণ কথাটা স্মরণে রাখিস। প্রয়োজনে রুবাব দিয়ে আসবে, নিয়ে আসবে। আমার কথা নোচ্চর হলে এক একটা আমি নিজে শায়েস্তা করব। হঠাৎ এমন করা নিষেধাজ্ঞা জারি করার কারণ বুঝল না কেউই। তবে মুখ ফুটে কিছু বলার সাহস করল না। সায়নের সাথে শুদ্ধর চোখাচোখি হলে সায়নের ঠোঁটের কোণের মৃদু হাসির দেখা দিল। কি সুন্দর করে এক ঢিলে 4 পাখি মেরে দিল। সিমিনকে বাস দিল, শীতলকে একা পোড়ানোর ব্যবস্থা করে ফেলল, ভাইদেরকে আছিলা বাস খাওয়া দেখল। এবং এই সুযোগে শখ স্বর্ণের সেফটির কথা ভেবে স্বয়ং রুবাবের ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দিল। শুদ্ধ যখন নিষেধাজ্ঞা জারি করেছে তখন সবাই বিনা বাক্যে মেনে নেবে। কিন্তু তার বাঘিনী কি মানবে? সে দিনের বেলা সেফটি নিয়ে চললেও রাতের বেলা মানবে না, এটা তো আরেক জাতের ঘাড়ত্তারা। অতঃপর এসব কথা বাদ দিয়ে সবাই হৈ হৈ করে ইফতার করল। ভাই ও বোনদের পছন্দের আলুর চপ নিয়ে কারাকারি হল। হাসাহাসি হল। গল্পে গল্পে একটু আগের সব রাগ বাগ মিটে গেল। পরের দিন সত্যিই শুদ্ধর কাছে পড়তে আসতে হল। ভেবেছিল কোনো বাহানা দেখিয়ে ব্যাপারটা ঘেঁচে দেবে। কিন্তু না, স্বয়ং তার জননী ঘুম থেকে টেনে তুলে তাকে পড়তে পাঠিয়েছে। সঙ্গে শুদ্ধর হাতে মোটা একটা চেলাকাট তুলে দিয়ে বলে গেছে, মাংস তোর হাড্ডি আমার। কখন কি পোড়ালি দেখতে আসবো না, আমি শুধু রেজাল্ট দেখব। কথা বলে উনি বিদায় নিতেই শুদ্ধ তাকে চেলাকাট দেখিয়ে বলেছে, এটাকে সালাম। আজ থেকে এটাই তোর শিক্ষাগুরু। এর যা দাপট সেটা তোর সেনাবাহিনী বাপেরও নেই। এবার বই বের কর। মুখ লটকে শীতল বই বের করলে শুদ্ধ তাকে পড়িয়েছে। বারবার একটা পড়া বুঝিয়েছে। শীতল বলেছে বুঝেছে। কিন্তু সেটা যখন তাকে করতে দিয়েছে তখনই বেঁধেছে ঝামেলা, ফলে কপালে ঝুটল চেলাকাঠে বাড়ি। এভাবেই রোজ শুদ্ধর কাছে না চাইতেও পড়তে বসতে হলো শীতলের। কখনো পেট ব্যথা, মাথা ব্যথা, চোখ ব্যথা বলে কত কি অজুহাত সৃষ্টি করলেও ছাড় পায়নি। এভাবেই দিন দিন শীতলের পড়ার চাপ বাড়ল। নিত্যদিনের সাথী হল মার ধমক। তবে শুদ্ধ যখন তাকে কিছু বুঝাতে একমনে কিছু লিখত তখন সে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকত। একবার দেখত শুদ্ধর হাতের সুন্দর লেখা, আরেকবার দেখত সুন্দর মানুষটাকে। মনে মনে কত কি বলতো। মুখ টিপে হাসত। শুদ্ধ বুঝত তবে কিছু বলতো না।
কি বলবে? শীতলকে ওর কাছাকাছি রাখার জন্যই তো পড়ার কথা বলেছিল। নয়তো রিসার্চের কাজ ছেড়ে পড়ানোর সময় কোথায় তার? আর এ কাজ করার কারণ ভালোবাসা সৃষ্টি, একমাত্র ওষুধ ভালোবাসার মানুষটার খুব কাছাকাছি থাকা, একা সময় কাটানো, পোড়ানোর ফাঁকে একটু গল্প, মারলে গাল ফুলিয়ে থাকলে একটু প্রশ্রয় দেওয়া, পোড়ানোর ফাঁকে ফাঁকে দুচোখ ভরে দেখা, মন ভরে শরীরের সুভাষ টেনে নেওয়া, কলম নেওয়া, ছুতোয় ছুঁয়ে দেওয়া, মাঝে মাঝে তার খিলখিল করা হাসি দেখে বুকের তোলপাড় ঝড়টা বহু কষ্টে দমানো। এগুলোই ভালোলাগার এক একটি অংশ। আর এর থেকেই একটু একটু করে সৃষ্টি ভালোবাসার। দেখতে দেখতে রোজা প্রায়ই শেষের পথে। সকলের কেনাকাটা এখনো বাকি। শুদ্ধর জরুরি কিছু কাজ থাকায় রুবাব, সারাফাত ও সাফওয়ান চৌধুরী মিলে একদিন ইফতারের পরে বাকিদের নিয়ে শপিংয়ে গেলেন। সবাই সবার জন্য মিলেঝুলে মাঝরাত অবধি কেনাকাটা সারল। পরদিন বাড়ির মেয়েরা টেইলার্সে ড্রেস বানাতে দিয়ে এলো। সপ্তাহখানিক পরেই সীতারা, শিমিন টুকটাক কেনাকাটা করতে গিয়ে মেয়েদের ড্রেসও নিয়ে এলেন। যার যার ড্রেস তাকে বুঝিয়ে দিলেন। শীতল পরে দেখবে ভেবে ড্রেসটা রেখে দিয়েছিল। সারাদিন রোজা থেকে ইফতার সেরে রুমে এসে শুতেই চোখ গেল শপিং ব্যাগটার দিকে। দ্রুত উঠে আনন্দে ঝুমঝুম করে ঈদের ড্রেসটা হাত নিয়ে উল্টে পাল্টে দেখতেই মনটা খারাপ হয়ে গেল। ড্রেস মনমতো না হওয়ায় কান্না পেল এবং রুমে বসে সে কাঁদতে থাকল। আজকে ইফতার পার্টি থাকায় ফ্রেন্ডদের সাথেই ইফতার সেরেছে শুদ্ধ। ফ্রেন্ডদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে গিয়েছিল তার ল্যাবে। সেখানে কিছু কাজ সেরে রাত 10:30টার দিকে বাড়ি ফিরল। বাড়ির মেয়েরা তখন কিছু একটা নিয়ে খো হাসাহাসি করছিল। ক্লান্ত বিধায় সেদিকে না গিয়ে সোজা রুমে চলে গেছে। সময় নিয়ে শাওয়ার নিয়ে বের হতেই ওর ফোনের রিংটোন বেজে উঠল। ডিসপ্লেতে সাওয়ান চৌধুরীর নাম দেখে কলটা রিসিভ করল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভেজা চুল মুছতে মুছতে শুনল, আজ সিরাতের মেডিসিন আনতে হবে। না আনলে রাতে মেডিসিন মিস হয়ে যাবে। এদিকে উনি মিটিংয়ে আটকে গেছেন, এজন্য শুদ্ধকে আনার কথা বললেন। অগত্যা শুদ্ধ পুনরায় রেডি হয়ে রুম বের হতেই শীতলের কান্নার শব্দ শুনে থমকে দাঁড়িয়ে গেল। এই তো কিছুক্ষণ আগেও দাঁত বের হাসছিল, এখন আবার কি হলো? আবার মার খেলো নাকি? এ কথা ভেবেই সে রুমের দরজায় নক করলে শীতল চোখ তুলে তাকালো। সকল আবদার মেটানোর মানুষটাকে দেখে ঠোঁট ভেঙে কেঁদে অসহায় কণ্ঠে বলল, শুদ্ধ ভাই, সর্বনাশ হয়ে গেছে। শীতলের করুণ আর্তনাদ শুনে শুদ্ধ ভেতরে প্রবেশ করল। গুরুতর কিছু হয়েছে ভেবে জিজ্ঞাসা করল, কি হয়েছে? আমার ইহজীবনের হাসি খুশি সব ধুলোয় মিশে গেছে। অযথা না বকে ঝেড়ে কাশ। টেইলার্সে ঈদের ড্রেস বানাতে দিয়েছিলাম, ওই হারামজাদা সালোয়ারে ইলাস্টিক না দিয়ে বেল্ট দিয়েছে। বেল্টের সালোয়ার পরতে পারি না আমি। ঘন্টায় ঘন্টায় গিট্টু বেঁধে যায়। এর আগের সালোয়ারে খালি গিট্টু বেঁধে যাওয়ায় ওয়াশরুমে কাটা একটা কম্প্যাস রেখেছিলাম। যতদিন ওই সালোয়ার পরেছি ততদিন কাটা কম্প্যাসটাকে সাথে সাথে রাখতে হয়েছিল। তা গিট্টুর সাথে কাটা কম্প্যাসের কি সম্পর্ক? এ কথা শুনে শীতল ঢোক গিলে নাক টানতে টানতে জবাব দিল, কারণ কাটা কম্প্যাস দিয়ে গিট্টু খুলতে সুবিধা হয়। কিন্তু আমি এবার ওসব আপদ সহ্য করতে পারবো না। আমি নেবই না এই সালোয়ার। শুদ্ধ 2 আঙ্গুলে কপাল ডলে দীর্ঘশ্বাস চাপল। এজন্য মরাকান্না কাঁদতে হবে? সেই শীতলের কান্নারত মুখের দিকে একবার তাকিয়ে হাতে থাকা সালোয়ারের দিকে তাকালো। তারপর ইশারা করে বলল, এটা ঠিক হবে না? আর হবে, কিন্তু আম্মু বলেছে এটাই পরতে হবে। টেইলার্সে অনেক ভিড় পড়ে ঠিক করে এনে দেবে। ঠিকই তো বলেছে। মনমতো ড্রেস না পারলে ঈদ হয় নাকি? এটা যদি ঠিক না হয় এই ঈদে কোনো ড্রেসই পরব না বলে দিলাম। তোর কি একটাই ড্রেস যে কাঁদতে বসেছিস? একটা না, সব মিলিয়ে 5টা। তবে 5টা ড্রেস কবে কখন পরব প্ল্যান করেও ফেলেছি। এখন এটা মনমতো না হলে সব প্ল্যান ভেস্তে দিতে হবে। এ কথা বলে অসহায় দৃষ্টিতে তাকিয়ে পুনরায় কেঁদে ফেলল সে। তাকে এভাবে কাঁদতে দেখে শুদ্ধ বলল, টেইলরকে দিলে এটার সমাধান হবে, তাই তো? হুম। ঠিক আছে, রেডি হয়ে নিচে আয়। আচ্ছা। শীতল ঘাড় কাত করে 2 হাতে চোখ মুছে রেডি হতে গেল। শুদ্ধ বিড়বিড় করতে করতে সিরাতের থেকে প্রেসক্রিপশনটা নিয়ে গেল পার্কিং লটে। ওর বাইকটা বের করে বাইকের উপর বসতেই শীতল শপিং ব্যাগ হাতে বেরিয়ে এলো। আজকে হিজাব পরে নি, তবে মাথায় ওড়না টানা। পরনে সাদা রঙের 3 পিচ। শুদ্ধ তাকে আপাদমস্তক দেখে বসতে ইশারা করলে উঠে বসল। কাঁধে হাত রাখল। তারপর বাইক স্টার্ট করে বেরিয়ে গেল শীতলের বিরাট সমস্যার সমাধান খুঁজতে। এদিকে শুদ্ধরা যেতেই সায়ন স্বর্ণের অন্ধকার রুমের লাইটটা জ্বালাল। তারপর পুনরায় এগিয়ে এসে স্বর্ণের কোমর জড়িয়ে ধরে কোলে মাথা রেখে শুয়ে পড়ল। স্বর্ণ সায়নের মাথার চুল টেনে দিতে দিতে ল্যাপটপে কিছু একটা করছে। সায়নের কেন জানি সেটা পছন্দ হলো না। সে চট করে চিত হয়ে শুয়ে স্বর্ণের মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিল। মুগ্ধ নয়নে
কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, বারণ করেছিলি বলেই তো দূরে ছিলাম, হঠাৎ জরুরি তলব কেন? মিস করছিলাম। আমাকে নাকি আমার স্পর্শকে? দুটোই। তাহলে বিয়ের কথা বাসায় জানাই? আপুর অনুষ্ঠানের পর এমনিতেই আমাদের পালা। তখন জানিও, আর বাধা দেব না। সায়ন কিছুক্ষণ স্বর্ণের মুখের দিকে তাকিয়ে ভ্রুজোড়া কুঁচকে নিল। এরপর কিছু একটা ভেবে বলল, কোন খা, ন, কি, র বাচ্চার। স্বর্ণ সায়নের মুখ চেপে ধরে কথা থামিয়ে দিতেই দরজার ওপাশ থেকে শিমিন বন্ধ দরজায় টোকা দিয়ে বলল, স্বর্ণ, আয় স্বর্ণ, ঘুমিয়েছিস মা? ছোট মায়ের কথা শুনে সায়ন চট করে উঠে স্বর্ণের ঠোঁট দিয়ে ঠোঁট আঁকড়ে ধরল। মুহূর্তের মাঝেই জোকের মতো চুষে নিতে থাকল স্বর্ণের ঠোঁট। স্বর্ণ শব্দ ছাড়াই নিজেকে ছাড়াতে চাইল, সায়ন যেন আরো জোরে আঁকড়ে ধরল। তার অবাধ্য হাতজোড়া স্বর্ণের কামিজের ফালিতে হাত রাখতেই স্বর্ণ তার হাত খাপচে ধরল। বাধা পেয়ে সায়ন ঠোঁট ছেড়ে কানে কানে বলল, আমাকে এতদিন কাছে আসতে দিসনি। ঠিক কতটা ছটফট করেছি জানিস? পানিশমেন্ট জমা আছে। আম্মু এসেছে। কি বলে দেখি, তারপর পানিশমেন্ট যা দেবে মাথা পেতে নেব। প্রমিস? প্রমিস। কথা শুনে সায়ন স্বর্ণের অন্ধকার বেকনিতে চলে গেল। ঠোঁটে তার ফিচেল হাসি। এদিকে স্বর্ণ ওড়নায় মুখ মুছে খোলা চুল বাঁধতে বাঁধতে দরজা খুলল। বলল, ওয়াশরুমে ছিলাম তাই দেরি হলো, এসো রুমে এসো। তোর বাবা তোকে ফোন করছে, ধরছিস না কেন? কি বলে শুনতো মা? ফোন ভাইব্রেশন করা। ওয়াশরুমে থাকায় ভাইব্রেটও শুনতে পাইনি। আচ্ছা দেখছি। কথা বলে শাহাদত চৌধুরী কল দিতেই ডিসপ্লেতে ভেসে উঠল বাবার মুখ। সে সালাম দিল। বিনয়ীভাবে কুশল বিনিময় করল। সে বরাবরই কম কথা বলে বিধায় কি বলবে খুঁজে পেল না। তখন শাহাদত চৌধুরী একটা বিয়ের প্রস্তাবের ব্যাপারে জানালেন। একটা ছেলেকে দেখালেন। ছেলেটা ভলিবল খেলছে। সেনাবাহিনী বিধায় শারীরিক গঠন ফিটফাট। ছেলের নাম মুস্তাকিম। চমৎকার একটা ছেলে। ডিপার্টমেন্ট তার সাহসী কাজের কথা মুখে মুখে আলোচিত। তার বাবা মেজর আনিসুল হক। তিনি স্বর্ণ আর মুস্তাকিমের বিয়ের প্রস্তাব রেখেছেন। মুস্তাকিমকে উনার ভীষণ পছন্দ। এখন স্বর্ণ পজিটিভ ইঙ্গিত দেয় তাহলেই কথা এগোবেন। স্বর্ণ বাবার কথা শুনে একবার তাকালো বেলকনির দিকে। এসব শুনে ওই পাগলটা বেরিয়ে না আসে। মেয়েকে চুপ থাকতে দেখে শাহাদত চৌধুরী বললেন, নিজের পছন্দ থাকলেও জানাতে পারো মা। আমি তোমার পছন্দকেও সমান গুরুত্ব দেব। এবার বলো দেখি, আছে নাকি কেউ? স্বর্ণ বাবার মুখের দিকে একবার তাকালো। তারপর সরাসরি বলল, আছে। তবে আমাকে একটু সময় প্রয়োজন বাবা। কিছু জানাতে হলে সবার আগে আমি তোমাকেই জানাবো, প্রমিস। শাহাদত চৌধুরী নীরবে শুধু হাসলেন। মৃদু মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করলেন। মুস্তাকিমকে ভীষণ পছন্দ বিধায় হাত ছাড়া করতেও নারাজ উনি। তাই বললেন, তাহলে শীতল। শীতলের নামটা উঠতেই বুদ্ধিমান স্বর্ণ উনাকে বলল, শীতল এখনো অনেক ছোট বাবা। হাত পায়ে বড় হলেও বড্ড অবুঝ। আমার মতে এখনই ওকে এসবের মধ্যে জড়ানো ঠিক হবে না। কয়েক বছর যাক, তখন না হয়। এবারও শাহাদত চৌধুরী মেয়ের কথায় সম্মতি জানিয়ে কল কাটলেন। শিমিন মেয়ে ও স্বামীর কথা শুনলেও আগ বাড়িয়ে কোনো মন্তব্য করেননি। কারণ উনি জানেন স্বর্ণ বুঝদার। যা সিদ্ধান্ত নেবে জেনে বুঝে নেবে। অন্তত আরেকটার মতো লাফাতে লাফাতে গিয়ে শুকনো মাটিতে মুখ থুসকে পড়বে না। তারপর উনি নিচে যেতে স্বর্ণ দ্রুত দরজা আটকে ঘুরে দাঁড়াতেই সায়ন তাকে দেওয়ালের সাথে চেপে ধরে হিসহিসিয়ে বলল, ছেলেটা কেমন? করবি বিয়ে? স্বর্ণ সায়নের হাতটা গলা থেকে সরিয়ে নিজেই রাগান্বিত সায়নের গলা জড়িয়ে ধরল। তারপর মুচকি হেসে বলল, আমার শাহরিয়ার সায়ন কি কম যে অন্যকে বিয়ের কথা ভাবতে হবে আমার? কথা সায়নের কানে পৌঁছাতেই রাগ গলে জল হয়ে গেল। স্বর্ণকে ঠেলে দেওয়ালে ঠেকিয়ে গ্রাবীয় নাক ঘষতে সস্তে বলল, শখের অনুষ্ঠান হওয়ার এক সপ্তাহের মধ্যে তোকে আমার ঘরে তুলব। জান, বিশ্বাস কর সত্যিই অধৈর্য হয়ে গেছি। আজকাল কষ্ট হয় নিজেকে সামলে নিতে। তোকে দেখলেই অবাধ্য মন বলে তোর মাঝে ডুব দিতে। স্বর্ণ হাসল। তারপর সায়নের কপালের চুল সরিয়ে আচমকা চুমু এঁকে বসল। এদিকে সায়ন হতভম্ব। সে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। প্রথম স্বর্ণ নিজে থেকে তাকে চুমু দিল। তাও কপালে। কিন্তু এই মেয়েটা কি জানে তার কপালে দেওয়া ছোট্ট একটি চুমু তার হৃৎপিণ্ডে পৌঁছে গেছে। কাছে না আসায় অভিমানে পূর্ণ উত্তপ্ত বুকটা একেবারে হিমশীতল হয়ে গেছে। টু বি কন্টিনিউ।